সুধী দর্শক, দ্য ইনক্লুসিভ প্রেজেন্স টক স্টেশন লাইভে স্বাগত জানাচ্ছি। আমি মিরহাজুল শিবলি। দর্শক, আপনারা জানেন বেশ বাংলাদেশের বেশ কয়েকটি ক্যাম্পাসে এখন ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বেশ জল্পনা কল্পনা চলছে। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে। প্রার্থীদের মনোনয়নপত্র ওঠানোর সময় শেষ হয়েছে গতকালকে। তো এইরকম একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে আজকে আমরা কথা বলতে যুক্ত হয়েছি একটি বিষয় নিয়ে। আজকের আমাদের আলোচনার বিষয় ডাকসুর দৌড় কার কত দূর। আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের সাথে দুইজন অতিথি। আমাদের সাথে যুক্ত হয়েছেন জনাব মেহেদী হাসান। দর্শক, জনাব মেহেদী হাসান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে আসন্ন ডাকসু নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জনাব মেহেদী হাসান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ শিবলি। শুধু দর্শক, আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকসুর প্যানেলের জিএস ক্যান্ডিডেট সাধারণ সম্পাদক পদে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, জনাব খায়রুল হাসান মারজান। জনাব খায়রুল হাসান মারজান, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মারজান শুনতে পাচ্ছেন আমাদের? আচ্ছা, আমরা মনে হয় মারজানের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আবারও উনি আমাদের সাথে যুক্ত হবেন বলে দর্শক আবারও পুনরায় আপনাদের সাথে মারজানকে আমরা পরিচয় করিয়ে দিব। আমরা সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। মেহেদী ভাই, আপনার কাছেই আসলে প্রথমে যেতে চাই। আমাদের পরিষ্কার শুনতে পাচ্ছেন তো মেহেদী ভাই? জি। আচ্ছা মেহেদী ভাই, এই যে ডাকসু নির্বাচনের আগে আমরা কিন্তু ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দের মুখে শুনেছি যে আসলে লেভেল প্লেইং ফিল্ড আপনারা সেভাবে লক্ষ্য করছেন না। প্রশাসনের মধ্যে কি বলবো, এটা মানে এক বিশেষ কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার এই ধরনের ব্যাপারেও আপনারা বলেছেন। তো এই মুহূর্তে আসলে মেহেদী ভাই কেমন দেখছেন? লেভেল প্লেইং ফিল্ড কতটা রয়েছে এবারের ডাকসু নির্বাচনে? মেহেদী ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, একদমই শুনতে পাচ্ছি না। মেহেদী ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন মেহেদী ভাই? জি, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। প্লিজ বলেন। জি, ধন্যবাদ সকল দর্শককে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ শিবলি এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো দেখুন, বাংলাদেশে দীর্ঘ 17 বছর ধরে গণতন্ত্র অনুপস্থিত। একটি ফ্যাসিজম দীর্ঘ 17 বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিল। বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তো বাংলাদেশের মানুষের যে ভোটাধিকারের যে আকাঙ্ক্ষা, যে ভোট দিতে পারার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে একটি পুঞ্জীভূত ক্ষোভ ছিল, যেহেতু অনির্বাচিত সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। সেই পুঞ্জীভূত ক্ষোভের দীর্ঘদিন ধরে আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের পরবর্তীতে বাংলাদেশের মানুষের পুঞ্জীভূত ক্ষোভের কারণ এই 2024 সালের গণ অভ্যুত্থান। এবং 2024 সালের গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ বরাবরই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছে, যার প্রথম ধাপে মিনি পার্লামেন্ট নামে যেটি পরিচিত বাংলাদেশের মধ্যে, যে ডাকসু, সে ডাকসু নির্বাচন হতে যাচ্ছে। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রথম থেকেই বলে আসছিলাম যে আসলে ডাকসুতে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই, কারণ আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা 3 আগস্টেও ফ্যাসিবাদের জন্য ক্যাম্পাসের মধ্যে স্লোগান দিয়েছে, দীর্ঘ 17 বছর দেখুন আমরা নির্যাতিত ছিলাম। দীর্ঘ 17 বছর আমাদের উপর হামলা হয়েছে, মামলা হয়েছে, আমরা গুমের শিকার হয়েছি, খুনের শিকার হয়েছি। আমি নিজে ক্যাম্পাসের মধ্যে 3 বার হামলার শিকার হয়েছি ফ্যাসিস্টের দোসরদের বাহিনীর কাছে, খুনি ছাত্রলীগের হাতে, যে ছাত্রলীগ আজকে নিষিদ্ধ। তো এই ছাত্রলীগের অনেকে আগে ছাত্রদল সহ বিরোধী মতের উপর হামলা করেছে। তারা কিন্তু 2024 সালের গণ অভ্যুত্থানে একটি পোস্টের মাধ্যমে তারা পদত্যাগ করেছে। অনেকে 5 তারিখের পর একটি ছবি দিয়ে বলেছে যে আমরা
পদত্যাগ করেছিলাম এবং আমরা এই গণ অভ্যুত্থানের পক্ষে। কিন্তু এই গণ অভ্যুত্থানের পক্ষে থাকার ফলে তার যে বিগত 17 বছর ফ্যাসিজমের পক্ষে যে তার পথ চলা, সেটা তো আসলে মুছে যায় না, সে পাপ মুছে যায় না। তারা আজকে ডাকসু নির্বাচনের প্রার্থী। আমরা দেখেছি যে জুলিয়াস সিজার তালুকদার, যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক, গোলাম রাব্বানী ছিলেন তার 1 নম্বর চর ছিলেন, তিনি পর্যন্ত আজকে ডাকসুর সভাপতি পদপ্রার্থী। তা আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। এই রক্তক্ষরণ থেকে আমরা আসলে বলেছি যে ডাকসুতে ফ্যাসিজমের সাথে যারা জড়িত ছিল তাদের বিচার ছাড়া ডাকসু যে আছে সেটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না। আমরা দেখেছি যে 5 তারিখের পরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্রদলের সবচেয়ে বেশি ভূমিকা থাকার পরেও আমরা দেখেছি যে 5 তারিখের পর ক্যাম্পাসে বিরাজনীতিকরণের চেষ্টা করা হয়েছে, ছাত্র দলের বিরুদ্ধে মব করা হয়েছে, এবং যারা এই মবের পুরোপুরি নেতৃত্ব দিয়েছে পরবর্তীতে আমরা দেখেছি যে তারা গুপ্ত বাহিনী আমরা দেখেছি তারা ছাত্রলীগের বড় বড় পোস্টের মধ্যে ছিল, এবং পরবর্তীতে তারাই একটা ছাত্র সংগঠনের দায়িত্বশীল পর্যায়ে নেতৃত্ব চলে এসেছে বা ওই আবির্ভাব ঘটেছে। তো যারা এই গুপ্ত রাজনীতির চর্চা করে তারা এই মবের সূচনা করেছে এবং নেতৃত্ব দিয়েছে। আমরা দেখেছি যে ফজিলাতুন্নেসা মুজিব হলে ছাত্র দলের নেতারা এবং সাধারণ শিক্ষার্থীরা যখন ডাকসু নির্বাচনের জন্য ফর্ম তোলার জন্য গেছে, তাদের বিরুদ্ধে মব করা হয়েছে, তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত তখন ওই দিন পর্যন্ত দেখা গেছে যে হলের মধ্যে রাজনীতি করা যাবে না। আরে ভাই, ডাকসু তো একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাজনীতির প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনার অবশ্যই রাজনৈতিক আচরণ করতে হবে। যারা এই রাজনীতির বাধা দেয়, এবং এই যে বাধা এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে নিরাপত্তা না দিতে পারা, এই কারণে আমরা বরাবরই বলে এসেছি যে আসলে লেভেল প্লেইং ফিল্ড নেই। তারপরেও দীর্ঘ 17 বছর ভোট না দিতে পারার পরেও যে আসলে ভোট দিতে পারা বর্তমানে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বোচ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করেছে। তারা নিজেরা প্যানেল দিয়েছে এবং প্যানেল ঘোষণা করেছে, এবং ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ছাত্রদল বরাবরই আগেও পজিটিভ ছিল, এখনো পজিটিভ আছে। হ্যাঁ, অনেক জায়গায় অনেক ধরনের ঝামেলা থাকবে, অনেক বাধা থাকবে। সেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিশ্চিত করতে হবে যে সকল বাধা পেরিয়ে তারা একটি সুষ্ঠু, সুন্দর, অংশগ্রহণমূলক ডাকসু নির্বাচন তারা উপহার দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেখান থেকে যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসবে যারা বাংলাদেশকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিবে। শিবলি। শিবলি, আপনার মাইক্রোফোনটা আনমিউট করে নিলে ভালো হবে। ধন্যবাদ মেহেদী ভাই, আমরা আপনার কাছে আবারও আসবো। শুধু দর্শক, প্রথমেই আমরা অনুষ্ঠানের প্রথমে যখন আমাদের অতিথিদেরকে যুক্ত করেছিলাম, ঠিক সেই সময়ই মারজানের সাথে আমাদেরকে একটু সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। তো আমি আবারও পুনরায় মারজানকে পরিচয় করিয়ে দিচ্ছি। জনাব খায়রুল হাসান মারজান বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় সংসদে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025-এ সে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মারজান, আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাই। এবং মারজান, আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনাদেরকে আসলে শিক্ষার্থীরা কেন ভোট দেবে? মানে অন্যান্য যে প্যানেলগুলো রয়েছে, আমরা দেখেছি প্রায় 8-9টি প্যানেল ইতোমধ্যেই ঘোষণা হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে কোন জায়গা থেকে আপনারা নিজেদেরকে ইউনিক মনে করছেন? মারজান। আপনাকে ধন্যবাদ আজকের এই মারজান, শুনতে পাচ্ছেন আমাকে? মারজান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমার মনে হয় আলোচনাকে যুক্ত করার জন্য প্রথমেই যারা ধন্যবাদ। এখানে যে বিশেষ করে যে কেন আমাদের ভোট দেবে, দর্শক, আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, মারজানের সাথে আবারও আমরা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও আসবো মারজানের কাছে। ততক্ষণে আমরা মেহেদী ভাইয়ের কাছে আরেকটি প্রশ্ন নিতে চাই। মেহেদী ভাই, শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ শিবলি। আচ্ছা মেহেদী ভাই, আমি
আসলে আপনাকে দীর্ঘদিন যাবৎ চিনি। আপনি ক্যাম্পাসে অত্যন্ত পরিচিত মুখ। আপনি গত ডাকসু নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন এবং আমি ভুল না করলে নির্বাচনের দিন সকালেই আপনাকে আসলে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। সে সময় আমিও একজন প্রত্যক্ষদর্শী ছিলাম সেই সময়ে। তো যাই হোক, আসলে মেহেদী ভাই, সেই আমরা ২৮ বছর পরে একটি ডাকসু নির্বাচন দেখেছি এবং সেই নির্বাচনের দিন থেকে শুরু করে এখনো পর্যন্ত অজস্র অভিযোগ কিন্তু আমরা প্রতিনিয়ত শুনতে পাই। এবারের নির্বাচনে আসলে কি হবে মেহেদী ভাই, কি মনে হয়? কতটা অংশগ্রহণমূলক, কতটা স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন আমরা পেতে যাচ্ছি? আপনার কি মনে হয় মেহেদী হাসান? ধন্যবাদ। আসলে কতটুকু স্বচ্ছ হবে বা কতটুকু খারাপ হবে, সেটা বা অস্বচ্ছ হবে সেটা বলার থেকে আসলে আমাদের মূল জায়গাটা বলার হচ্ছে যে এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হতেই হবে। বাংলাদেশে দীর্ঘ 17 বছর ধরে গণতন্ত্র অনুপস্থিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রকৃত ছাত্র সংসদ নির্বাচন অনুপস্থিত প্রায় দীর্ঘ 28 এবং 6 24 বছর ধরে। 1990 সালের পরবর্তী সময়ে বাংলাদেশে আর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2019 সালে, কিন্তু আসলে সেটি একটি কলঙ্কিত নির্বাচন ছিল। সেই নির্বাচনে আমরা দেখেছি ব্যালট বাক্স কিভাবে ছিনতাই করা হয়, আমরা দেখেছি কিভাবে ব্যালট বাক্স হল থেকে পাওয়া যায়। সেই নির্বাচনে দেখেছি কিভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন একপাক্ষিকভাবে নির্বাচন করে। সেই নির্বাচনে আমরা দেখেছি কিভাবে ভিপি প্রার্থী ছিল যিনি, তার উপর হামলা করা হয় ক্যাম্পাসে একাধিকবার, অন্যান্য প্রার্থীদের উপর হামলা করা হয়, নির্বাচনের প্রচারণায় বাধা দেওয়া হয় এবং সকল ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রার্থীদের বিরুদ্ধে কাজ করে। এবং ফ্যাসিবাদী যে ছাত্রলীগ ছিল, বর্তমানে নিষিদ্ধ ছাত্রলীগ, ফ্যাসিবাদের দোষর, তাদেরকে এককভাবে সকল ধরনের সমর্থন এবং সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে 1990 সালের পর যে বর্তমানে ডাকসু নির্বাচন, সেই নির্বাচনের কাছে আসলে অনেক ধরনের প্রত্যাশা রয়েছে শিক্ষার্থীদের। আমাদের ক্যাম্পাসের মধ্যে অবশ্যই আবাসন সংকট রয়েছে, আমাদের শিক্ষার্থীদের মাঝে যে খাবার বিশ্ববিদ্যালয় হলে হলে রয়েছে বা ক্যাম্পাস প্রাঙ্গণে রয়েছে সেখানে পুষ্টিগুণের অভাব রয়েছে, আমাদের ক্যাম্পাসের মধ্যে উন্নত গবেষণাগার নেই, গবেষণার মধ্যে কোনো বাজেট নেই। আমরা দেখেছি যে যারা বিদেশ যেতে চায় বা সার্টিফিকেট উত্তোলন করতে চায় বা কোনো ধরনের একাডেমিক কার্যক্রম করতে যায়, সেক্ষেত্রে রেজিস্টার বিল্ডিং এর দীর্ঘসূত্রিতা। আমরা দেখেছি যে ক্যাম্পাসে বিরাজনীতিকরণের যে প্রচেষ্টা, আমরা দেখেছি যে ক্যাম্পাসে হলে হলে মব, আমরা দেখতে পাই ক্যাম্পাসের মধ্যে শিক্ষার্থীরা শিক্ষার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হয় তাদের ক্ষেত্রে। আমরা ক্যাম্পাসের মধ্যে দেখতে পাই যে ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তার অভাব। 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম তোফাজ্জল হত্যা হয়, এর পরবর্তীতে ছাত্রদল নেতা মেধাবী সাম্য ক্যাম্পাস এরিয়া সংলগ্ন এলাকায় সে হত্যাকাণ্ডের শিকার হয়, শহীদ সাম্য, আমাদের এফআর হল ছাত্রদলের নেতা। তো ক্যাম্পাসে আসলে নিরাপত্তার অভাব বরাবরই রয়েছে। তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে কারো কাছে দায়বদ্ধ না। তো একমাত্র ডাকসু নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে পারবে, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অ্যাকাউন্টেবল করবে শিক্ষার্থীদের কাছে। সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের একটি অংশীদারিত্ব থাকবে যে যে কোনো ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আমার মতামতটা আমার প্রতিনিধিরা বলবে। তো সেই ক্ষেত্রে তারা চায় যে তাদের প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করুক তাদের, এবং তাদের কথা তুলে ধরুক বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, তাদের যে চাহিদা, তাদের যে দাবি, সে দাবি দেওয়া পূরণ করুক, এবং সেটা একমাত্র নির্বাচিত পদ্ধতিতে। সেই ক্ষেত্রে অবশ্যই তাদের দাবি আছে নির্বাচনটি সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এটা নিশ্চিত করতে হবে। এবং আমরা আশা করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করবে এবং একটি সুন্দর ডাকসু প্যানেল, যেখানে শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে, সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ছাত্র নেতারা নির্বাচিত হবে। এবং এই ডাকসুকে অবশ্যই সফল হতে হবে, কারণ জাতীয় নির্বাচনে একটি বাংলাদেশের বিরাজনীতিকরণে একটি চেষ্টা করা হয়েছে। শিক্ষার্থীরা ভীত এবং সন্ত্রস্ত যে সামনের যে যারা নির্বাচিত হবে তারা আসলে আমাদের জন্য কতটুকু কি করতে পারবে। কারণ আগের বার যারা নির্বাচিত হয়েছিল তারা আসলে ফ্যাসিস্টের দোষর ছিল, এবং তারা নির্বাচিত হওয়ার পরও যে এই যে ফ্যাসিবাদী কায়দা সেটা আসলে ছাড়েনি। এবং তাদের অবশ্যই ভীতি রয়েছে, সেই ভীতিটা কাটিয়ে ওঠার জন্য এবং বাংলাদেশের আগামী নেতৃত্ব তৈরির জন্য ডাকসু নির্বাচনটা অবশ্যই হতে হবে, এবং সেখান থেকে জাতীয় যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বিকশিত হবে বলে আমি আশা করি।
ধন্যবাদ মেহেদী ভাই। আমরা আপনার কাছে আবারও আসবো। আমরা একটু একাধিক প্রশ্ন নিতে চাই জনাব খায়রুল হাসান মারজান আপনার কাছে। মারজান এই মুহূর্তে শুনতে পাচ্ছেন আমাদের? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। মারজান, আমাদের যে প্রথম প্রশ্নটি ছিল আপনার কাছে যে আপনাদের আসলে আপনাদের প্যানেলের বিশেষত্বটা কি এবং শিক্ষার্থীরা আসলে কেন আপনাদের প্যানেলের প্রতি আকৃষ্ট হবে, আমাদের যদি একটু বলেন মারজান। দেখুন শিবলি, আসলে ডাকসু নির্বাচনে শিক্ষার্থীরা ভোট দেয় অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে। তার মধ্যে কেন আমাদেরকে তারা প্রাধান্য দিবে, এটার স্পষ্ট অ্যান্সার আমাদের মোটোর মধ্যে আছে। আমরা বলেছি বিয়ন্ড পলিটিক্স, বিয়ন্ড ফিয়ার, ডাকসু ফর এ ব্রাইটার ফ্রন্টিয়ার। অর্থাৎ সকলের রাজনৈতিক চিন্তা যা থাক না কেন সেটার ঊর্ধ্বে ওঠে, ক্যাম্পাসে যে ভয়ের রাজনীতি আছে সেটার ঊর্ধ্বে ওঠে শিক্ষার্থীদের আগামী সুন্দর ভবিষ্যতের জন্য একটা ডাকসু। এবং দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো সংগঠন আছে বা অন্যান্য যতগুলো প্যানেল দেখবেন, ছাত্র দলের যদি আমি এখানে মেহেদী ভাই আছেন তার কথাই বলি, তাদের প্যানেল 90-তে নির্বাচিত হয়েছিল, তারা এখন আবারও বলছেন যে কি, যে 90-এর কি পুনরাবৃত্তি আবার ঘটবে। তো সেক্ষেত্রে আমি বলবো যে মেহেদী ভাই, 90-এর পুনরাবৃত্তি কোনোভাবে ঘটিয়েন না, কারণ আমরা দেখেছি 90-তে পূর্ণাঙ্গ প্যানেলে নির্বাচিত হয়ে তারপর ছাত্র দল কিন্তু আর কোনো নির্বাচন আয়োজনের সাহস করেনি, এবং তখন তাদের নিজেদের দল ক্ষমতায় থাকা সত্ত্বেও তারা কিন্তু পরবর্তীতে সময়গুলোতে নির্বাচন বন্ধ রেখেছিল, এবং সেটা কিন্তু 29 বছরের মতো সময় লেগেছে পরবর্তী নির্বাচন আয়োজনে। তো সেজন্য মেহেদী ভাইকে বলবো যে 90-এর সেই পুনরাবৃত্তি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চায় না। অন্য যে প্যানেলগুলো আছে, শিবিরের প্যানেল দেখেন, তাদেরও কিন্তু ঐতিহাসিক যে দায় আছে সেটা ব্যাপারে শিক্ষার্থীরা সচেতন। এবং অন্যান্য সংগঠনগুলো বলেন, আপনি যতগুলো প্যানেল দেখবেন ম্যাক্সিমাম প্যানেলগুলোর মধ্যেই তাদের লাশ ফেলানোর ইতিহাস আছে। ম্যাক্সিমাম প্যানেলগুলোর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের লাশ ফেলানোর ইতিহাস আছে। সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলন ব্যতিক্রম। আমাদের ক্যাম্পাসের কোনো জায়গা থেকে কোনো ভুল কোনো স্পট নাই, এবং আমাদের নামে এখন পর্যন্ত কোনো একটা অভিযোগ আপনি পুরো ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে সারা দেশে কোথাও আপনি শুনবেন না, এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি। আমরা মনে করি আমরা 24, 71, 47 প্রত্যেকটা ব্যাপারকে ধারণ করে যে রাজনীতিটা করি, এই ইনক্লুসিভ রাজনীতিটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পছন্দ করে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে অবশ্যই ভোট দেবে বলে আমরা আশা করছি। মারজান, আপনাদের প্যানেলটা আসলে কতটা ইনক্লুসিভ? আমরা কিন্তু দেখেছি, যেমন আরেকটি ইসলামী ছাত্র সংগঠন, তারাও একটি ইনক্লুসিভ প্যানেল দিয়েছে। ছাত্র দলের প্যানেলের ভেতরেও আমরা কিছু ভিন্নতা তো দেখেছি, কিন্তু আপনাদের প্যানেলটা কতটা ইনক্লুসিভ? নারীদের অংশগ্রহণটাই বা আপনারা কিভাবে দেখছেন মারজান? দেখুন শিবলি, আমরা তো আসলে শুধু এখনই না, বরং 2019 সালে আমরা নির্বাচন করেছিলাম পূর্ণাঙ্গ প্যানেলে, এবং সেই নির্বাচনেও কিন্তু আমাদের সাথে 5 জন নারী শিক্ষক, এবং এবারে যে নির্বাচন, এই নির্বাচনেও কিন্তু আমাদের প্যানেলের মধ্যে নারী শিক্ষার্থী কিন্তু অন্তর্ভুক্ত আছে, পুরুষ আছেন, নারী শিক্ষার্থী কিন্তু আমাদের মধ্যে আছেন, যারা গুরুত্বপূর্ণ পদে, বিজ্ঞান প্রযুক্তি সহ সব গুরুত্বপূর্ণ পদগুলোতে তারা পার্টিসিপেট করবেন। তো সেই জায়গা থেকে আমরা বলবো আমাদের প্যানেল অবশ্যই ইনক্লুসিভ। তবে এখানে ইনক্লুসিভিটির একটা সংজ্ঞায়নের একটা বিষয় আছে, যে আপনি ইনক্লুসিভ ঠিক কতটুকু হলে ইনক্লুসিভ বলবেন। যেমন বিশ্ববিদ্যালয়ে যে প্রবণতা দেখা যায়, যে একজন শিক্ষার্থী তাদের নিজে থেকে দাবি করে তারা আমরা হলো কি জাতি, আর একটা গ্রুপকে আলাদা করে দিয়ে বলে তারা হলেন উপজাতি। যেমনিভাবে মাহাদি ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে তাদের প্যানেলের মধ্যে উপজাতি শিক্ষার্থীও আছে। আমি এই কথাটার একটু ভিন্ন করে বলবো, যে আসলে উপজাতি বলে বা এটাকে ইনক্লুসিভিটি দেখানোর আসলে কোনো সুযোগ নেই, বরং আমরা মনে করি যে দেশের প্রত্যেকটা মানুষ, আমরা সবাই একই জাতি, আমরা সবাই বাংলাদেশি। এক্ষেত্রে কে উপজাতি আর কে তার অংশ উপজাতি, এই ধরনের বিভেদ, এই ধরনের বিভক্তি আমরা চাই না, বরং আমরা বলি যে সকল মানুষ এক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এক, তাদের মধ্যে কোনো ভাগ বাটোয়ারা নেই, যে ভাগ বাটোয়ারা করে করে তাদেরকে আদারাইজ করে তারপর তাদের থেকে একজন দুজনকে পিক আপ করে আমি সেটাকে ইনক্লুসিভ করব। আমি বলি আমাদের ডাকসুতে যারা প্রার্থী হয়েছেন, হ্যাঁ নারী আছে পুরুষ আছে, কিন্তু তাদের সকলের একটাই কমন পরিচয়, সেটা হলো শিক্ষার্থী, এবং এই শিক্ষার্থী তারা যারা শিক্ষার্থী বান্ধব। তো ফলে এই শিক্ষার্থী বান্ধব শিক্ষার্থীদেরকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসুতে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মারজান, আবারও আসবো আপনার কাছে। আমরা যেতে চাই জনাব মেহেদী হাসান আপনার কাছে। মারজানের যে বিষয়গুলো উত্থাপন করলেন, এই ব্যাপারে মেহেদী ভাই কিছু বলবেন কিনা? আর মারজানের কথার সাথে আমিও একটু যুক্ত করতে চাই মেহেদী ভাই। মারজান যেটি বলছিলেন যে 90-এর পুনরাবৃত্তি আপনারা আর ঘটিয়েন না। মেহেদী ভাই, একটা ব্যাপার কিন্তু বেশ আলোচিত হচ্ছে যে 90-তে ছাত্রদল পূর্ণ প্যানেলে বিজয়ী হওয়ার পরেও পরবর্তীতে কিন্তু আর কোনো ডাকসু নির্বাচন হয় নাই, কিংবা পরবর্তীতে যেসব গণতান্ত্রিক সরকার এসেছে সেখানে পরবর্তী সময়ে আওয়ামী লীগ এসেছে, আবারও বিএনপি ক্ষমতায় এসেছে, আবারও আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, কিন্তু কোনো সরকারই কিন্তু মানে ডাকসু নির্বাচন নিয়ে খুব বেশি আগ্রহ প্রকাশ করে নাই।
এইটা মানে এইটা কেন আপনি আপনি এই ব্যাপারটা আমি জানি আপনি রাজনীতি বিজ্ঞানের ছাত্র মেহেদী ভাই, আপনি এই ব্যাপারটা কিভাবে দেখেন? আর মানে এই ডাকসুর পরবর্তীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, আমরা কি আবারও ডাকসু নির্বাচনের আশা করতে পারি মেহেদী ভাই? দেখুন, ছাত্রদল, আমি বলতে চাই ছাত্রদল একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠন বিগত 17 বছর ধরে শুধু গণতন্ত্রের পক্ষে লড়াই করেছে এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করতে গিয়ে তাদের শত শত নেতাকর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, মামলার শিকার হয়েছে। আমি একটু কিছুক্ষণ আগে বলছিলাম যে আমি নিজে এই গণতন্ত্রের জন্য এই ক্যাম্পাসের মধ্যে 3বার এবং ক্যাম্পাসের বাইরে একবার হামলার শিকার হয়েছি। আমার হাতের মধ্যে এখনো একটি রড দেওয়া, যেই রডটি খুব শীঘ্রই অপারেশন করে বের করার কথা রয়েছে। মামলা খেয়েছি, জেলে গিয়েছি দীর্ঘদিন। ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী জীবনের সকল সম্ভাবনাকে উপেক্ষা করে ছেড়ে দিয়ে রাষ্ট্রের তরে, গণতন্ত্রের তরে লড়াই করে গেছে দীর্ঘ 17 বছর। এবং দীর্ঘ গণতন্ত্রের অনুপস্থিতির কারণে বাংলাদেশের মানুষের যে পুঞ্জীভূত ক্ষোভ, সেই পুঞ্জীভূত ক্ষোভের আস্ফালিত হয়েছে 24 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে। সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একক ছাত্র সংগঠন হিসেবে সবচেয়ে বেশি শহীদ হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। প্রায় 142 জন শহীদ হয়েছে, পুরো 142 জন শহীদ হয়েছে। এছাড়াও শত শত ছাত্র দল নেতা কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করছে, তাদের জীবনের সকল কিছু কিন্তু বিলিয়ে দিয়েছে এই গণতন্ত্রের জন্য। তো সেক্ষেত্রে ছাত্রদল বরাবরই গণতন্ত্রের জন্য লড়াই করেছে এবং এই যে বর্তমান যে ছাত্রদল প্যানেল দিয়েছে এবং ডাকসু নির্বাচনের মধ্যে অংশগ্রহণ করছে এবং যে আমেজ তৈরি হয়েছে ক্যাম্পাসের মধ্যে, ছাত্রদল কিন্তু এর ব্যাপারে সর্বোচ্চ পরিমাণ পজিটিভিটি দেখিয়েছে। এবং আমাদের যে সাংগঠনিক অভিভাবক আমরা বলি তারেক রহমান, তিনি লড়াই করে যাচ্ছেন গণতন্ত্রের জন্য। এবং এই পর্যন্ত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আগে দীর্ঘ 17 বছর ধরে এবং পরবর্তীতে বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, সেই ইন্টারিম গভর্নমেন্টকে সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা তিনি কিন্তু করেছেন গণতন্ত্রের স্বার্থে। তো সেক্ষেত্রে ছাত্রদল আসলে গণতন্ত্র চর্চাই করে এবং ছাত্রদল কিন্তু বরাবরই গণতন্ত্র নিয়েই কাজ করেছে এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সেই ক্ষেত্রে সামনের ক্ষেত্রে শুধু এবার না, সামনে থেকে যতদিন জাতীয়তাবাদী ছাত্রদল রয়েছে, যতদিন ঢাকা বিশ্ববিদ্যালয় থাকবে, যতদিন বাংলাদেশের অস্তিত্ব থাকবে, আমি মনে করি চিরজীবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব বিরাজমান থাকবে, ততদিন ছাত্রদল শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলবে, গণতান্ত্রিক ভাবে ছাত্র সংসদ নির্বাচনের কথা বলবে এবং ছাত্রদল অবশ্যই গণতন্ত্রের জন্য লড়াই করবে এবং গণতন্ত্রকে সুসংহত করার জন্য যেভাবে কাজ করা যায় সেভাবে অবশ্যই 90 সালের পরবর্তী সময়ে এই ইতিহাসের দায় বলেছেন। কিন্তু আসলে যতটুকু দায় আমাদের বহির্বিশ্বের যে চাপ রয়েছে, সেই চাপকে উপেক্ষা করা বিশ্ববিদ্যালয় প্রশাসন উপেক্ষা করতে পারেনি। সেক্ষেত্রে অনেক ধরনের চক্রান্তকারী ছিল, ফ্যাসিবাদ, এই যে ফ্যাসিবাদের অবশ্যই তাদের সহযোগিতার অভাব ছিল, অন্যান্য ছাত্র সংগঠনের সহযোগিতার অভাব ছিল। ক্যাম্পাসের মধ্যে আমরা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছি, আমরা শিবিরের রক কাটা দেখেছি, আমরা ক্যাম্পাসের মধ্যে অস্ত্রের ঝনঝনানি দেখেছি বাম সংগঠনের, যার কারণে এবং শিবিরের অস্ত্রের ঝনঝনানির কারণে কিন্তু শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসের মধ্যে নিষিদ্ধ হয়েছিল। সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে একটি ভীতি ছিল, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতার অভাব ছিল। অবশ্যই এখন বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিক এবং সকলের সহযোগিতা করছে, কারণ ফ্যাসিবাদ এখন বাংলাদেশে নেই। সেক্ষেত্রে সকল ছাত্র সংগঠন তাদের পজিটিভিটি দেখেছে। এখনো শিবিরের প্রতি মানুষের একটু ভীতি রয়ে গেছে, তাদের গুপ্ত রাজনীতির প্রতি। এসব কাটিয়ে উঠে আসলেই ছাত্রদল চায় যে একটি ডাকসু নির্বাচন হোক। শিবলি ভাই মানে আমি যেটা বলেছি যে আগামীতে আমরা তো এইবার ডাকসু নির্বাচন তো মানে নির্বাচন তো হতে যাচ্ছে, রাস্তায় রয়েছে। আমরা আমরা ধরে নিলাম যে এইবার ডাকসু নির্বাচন হলো, আপনারা জিতলেন কিংবা অন্য কোনো দল জিতলো, যারাই জিতুক না কেন, যদি জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করে, সেক্ষেত্রে কি মানে পরবর্তীতে ডাকসু নির্বাচন আমরা আশা করতে পারি? আমি বোধহয় আমি শিবলি কিন্তু বারবারই বলেছি যে আমাদের লড়াইটা, আমাদের যে রক্ত, আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমরা অংশগ্রহণ করেছি গণতন্ত্রের লড়াইয়ের জন্য। 24 জুলাই যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান কিন্তু 70 দিনের নয়। সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরিতে লেগেছে 17টি বছর, গেছে লক্ষ লক্ষ বিরোধী মতের প্রাণ, যার মধ্যে সবচেয়ে বড় সংগঠন হিসেবে, ঢাল হিসেবে ছিল এবং রাজপথের লড়াকু যোদ্ধা হিসেবে ছিল বাংলাদেশ জাতীয় ছাত্রদল। ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছে, সেটা 24 জুলাই গণ অভ্যুত্থান হওয়ার আগেই। এবং 24 জুলাই গণ অভ্যুত্থানে 142 জন নেতাকর্মী শহীদ হয়েছে গণতন্ত্রের জন্য।
সেই গণতন্ত্রের জন্য যাদের এত লড়াই, সেই সংগঠন অবশ্যই গণতন্ত্রের জন্য লড়াই করে যাবে। সেই গণতন্ত্রকে সর্বোচ্চ পরিমাণ প্রায়োরিটি দিয়ে সামনের নির্বাচনগুলো অবশ্যই নির্বাচিত অনুষ্ঠিত হবে, এবং ছাত্রদল নিজে থেকে ভোকাল হবে, শিক্ষার্থীদের জন্য পলিসি অ্যাডভোকেসি করবে যে শিক্ষার্থীদের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন, এবং সেই ছাত্রদল প্রধান ফোর্স হয়ে কাজ করবে ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের, এবং প্রেশার ক্রিয়েট করবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যে আপনাকে অবশ্যই এবং অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন করতে হবে, এবং শুধু সেটা ডাকসু না, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করতে হবে, সেটা ডাকসু হোক, রাকসু হোক, জাকসু হোক, সবখানে। এবং ছাত্রদল সর্বোচ্চ পরিমাণ পজিটিভ থাকবে, এবং অবশ্যই আমরা বিশ্বাস করি এবং আমরা ব্যর্থকণ্ঠে স্বীকার করতে চাই এবং বলতে চাই, ছাত্রদল প্রধান ফোর্স হিসেবে কাজ করবে এবং সামনেও ডাকসু নির্বাচন হবে। শুধু এবারের না, বিএনপি ক্ষমতায় আসুক না আসুক, যদি জনগণ না চায় সেক্ষেত্রে তো আসার সুযোগ নেই, আমি বিশ্বাস করি যে আসবে, তখনও অবশ্যই ডাকসু নির্বাচন এবং সকল ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ধন্যবাদ মেহেদী হাসান, আপনার বক্তব্যে আমরা পরিষ্কার। আমরা যেতে চাই জনাব খায়রুল হাসান মারজান আপনার কাছে। মারজান, আপনার কাছে, আপনারা তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, যে সংগঠনটি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বাংলাদেশ। সরি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এইখানে আপনারা তো ধর্মভিত্তিক রাজনীতি করেন। আমার প্রশ্ন হচ্ছে মারজান, এই যে মানে আপনাদের যে রাজনৈতিক আদর্শ, সেই জায়গা থেকে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এনভায়রনমেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো একটা বড় অংশ কিন্তু রয়েছে অমুসলিম শিক্ষার্থী, আবার শিক্ষার্থীদের মধ্যে একটি বড় অংশ রয়েছে যারা ক্ষুদ্র নিগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তো এই যে তাদের সংখ্যাও কিন্তু বেশ বৃহৎ, এই যে বৃহৎ অংশের শিক্ষার্থী, তাদেরকে আপনারা আসলে কিভাবে কানেক্ট করছেন? দেখুন, আসলে আমরা ধর্মভিত্তিক রাজনীতি করি না, বরং আমরা ইসলাম ভিত্তিক রাজনীতি করি। এবং ইসলাম ভিত্তিক রাজনীতি বা ইসলামের রাজনৈতিক যে আদর্শ, সেটা আসলে এতই সুন্দর যে যার বড় একটা এক্সাম্পল আমরা মদিনা রাষ্ট্রে দেখতে পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা রাষ্ট্র স্থাপন করলেন, তখন মদিনা রাষ্ট্রে কিন্তু বৃহত্তম একটি জনগোষ্ঠী ছিল ইহুদি, এবং তারা সুখে সমৃদ্ধিতে কিন্তু সেই মদিনা রাষ্ট্রের মধ্যে, মদিনা রাষ্ট্রের অংশ হিসেবে তারা সাথে ছিলেন। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে ইসলামের যে রাজনৈতিক আদর্শ, সে আসলে এত সুন্দর যেটাকে সবাই পছন্দ করে। এরপরে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলেন সব থেকে বেশি সচেতন। তারা ইসলামের যে আদর্শ, সেই আদর্শ সম্পর্কে তারা জানে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে পরিবেশটি আপনি বললেন যে এখানে যে বিভিন্ন ধরনের লোক আছে, আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত শিক্ষার্থী আছে সবার একটাই কমন পরিচয়, সেটা হলো সে শিক্ষার্থী। এরপর তার ব্যক্তিগত জায়গা থেকে কে ইসলামী, কে হিন্দু, কে মুসলিম, কে ঢাকায় থাকে, কে পাহাড়ে থাকে, সেটা কোনো বিষয় না, বরং ক্যাম্পাসে তার পরিচয় হলো সে শিক্ষার্থী। এবং আমাদের যে প্যানেল আমরা ঘোষণা করেছি, সেখানে প্রথম আমাদের প্রায়োরিটি ছিল তাকে শিক্ষার্থী হিসেবে গণ্য করে তার প্রতিনিধিত্ব কিভাবে নিশ্চিত করা যায় সেটা চেষ্টা করা। সেজন্য কিন্তু দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী, আপনি বললেন না এখানে পরিবেশটা কেমন, আসলে এখানে পরিবেশটাকে একটি কৃত্রিম রূপ দেওয়া হয়, বাইরে একটা অপপ্রচার করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হলো নাস্তিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ হলো এমন। কিন্তু আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যতটুকু নাস্তিক, তার থেকে অনেক বেশি পরিমাণে আস্তিক। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থীর মধ্যে আপনি হাতে গোনা 20 জনও পাবেন না নাস্তিক, কিন্তু বাকি 39,980 জন তারা কিন্তু আস্তিক। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এবং আপনি যে বিষয়টি বললেন যে তারা তাহলে আপনার রাজনীতিকে পছন্দ করবে কিনা, আমি বলবো অবশ্যই রাজনীতি পছন্দ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তাদের প্রত্যেক শিক্ষার্থী তার নিজস্ব আচরণ, নিজস্ব বোধ, বিশ্বাস, নিজস্ব কালচার, সেই কালচারটাকে লালন করে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশও সেই আদর্শ, বোধ, বিশ্বাস এবং বাঙালি জাতির যে কালচার, যে আদর্শ, সেই আদর্শটাকে লালন করে। ফলে আমি বলবো যে ক্যাম্পাসে এই ক্ষেত্রে আমরা কোনো সমস্যা দেখছি না। আচ্ছা মারজান, জগন্নাথ হলের যে 2000 ভোট আছে এবং বিভিন্ন হলে যে নারী শিক্ষার্থীদের ভোট আছে যারা সনাতন ধর্মের, তাদেরকে প্যানেলে অংশগ্রহণ করার মানে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে চিন্তা কি, এবং জগন্নাথ হলের শিক্ষার্থী সহ সনাতন ধর্ম সহ অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীর ক্ষেত্রে পলিটিক্সটা কিরকম হবে তাদের জন্য আসলে এই যে প্যানেল, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের প্যানেল, সেটা কিভাবে অ্যাড্রেস করবে আসলে তাদেরকে? দেখেন, অনেকগুলো সংগঠন, বিশেষ করে বড় বড় অনেক সংগঠন, তারা মনে করে যে কার অধিকার তাকে বুঝিয়ে দিতে হলে শুধুমাত্র তার অন্তর্ভুক্তি দরকার। আপনি মনে করেন আপনার 28 জনের প্যানেলে 2 জন হিন্দু রাখলেই আপনি তার অধিকার নিশ্চিত করবেন। কিন্তু আমরা যেটা মনে করি, না, আমাদের কাছে সে হিন্দু, সে খ্রিস্টান, সে বৌদ্ধ, সে মুসলিম, তার এই পরিচয় আমাদের কাছে মুখ্য না।
আমাদের কাছে পরিচয় মুখ্য হলো সে একজন শিক্ষার্থী, এবং আমরা যেই অধিকারের জন্য কাজ করব, সে একজন হিন্দু হলো তার অধিকারের জন্য কাজ করব, মুসলমান হলে তার জন্য করব, খ্রিস্টান হলে তার জন্য করব। সে যদি আপনার ছাত্র সংগঠনে কি সনাতন ধর্মের কেউ অংশগ্রহণ করতে পারবে? আপনার ছাত্র অবশ্যই সংগঠনে কি কেউ আছে অবশ্যই এই পর্যন্ত? আপনারা করেছেন অবশ্যই এই পর্যন্ত? হ্যাঁ, আমাদের করেছেন? সংগঠনে অবশ্যই সনাতন ধর্মী অনেকেই আছেন। আপনি আমাদের যে যেমন প্রোগ্রামগুলো আসেন তাহলে যে দেখবেন প্রোগ্রাম গুলো অনেক। না, আপনাদের কমিটিতে কেউ আছে কিনা? হ্যাঁ, আমরা প্যানেলে অন্তর্ভুক্ত করি না নাই, কারণ প্যানেল না, আপনাদের আপনাদের ছাত্র কারণটা সংগঠন হলো আমরা মনে যে করি প্যানেল না দিয়েছে এর বাইরেও কেউ আপনাদের ছাত্র সনাতনী সংগঠনের হওয়াটা একটি কমিটি কিংবা আছে। নারী হওয়াটা, দেখেন এত কোটার বিরুদ্ধে যে শিক্ষার্থীদের আন্দোলন, আমরা মনে করি না যে কেউ সনাতনী হওয়া কিংবা কেউ নারী হওয়াটা তার একটা কোটার অপশন, এটা আমরা মনে করি না। আমরা মনে করি যে আমি মুসলিম, আমি মুসলিম হয়েও হিন্দুর অধিকারের জন্য আমি কথা বলবো, যেমনটা আমরা এতদিন ধরে বলে এসেছি। যখন একটা দুর্বৃত্ত গোষ্ঠী যারা মূর্তি ভাঙছে, তখন কিন্তু না দেখলাম ইসলাম। আমি ওটা বলছি না যে সনাতন ধর্মের কেউ কি যোগ্য না আসলে আপনাদের কমিটিতে আসার জন্য, এটা বলার চেষ্টা করছি, বা প্যানেলে আসার জন্য। হ্যাঁ, সে যদি তার সেই রাজনৈতিক পরিপক্কতা বা রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে দিয়ে উঠে আসতে পারে, তাকে ওয়েলকাম। এখন পর্যন্ত কেউ পারেনি বলেই তো এটা হয়নি। যেমন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশের তো বৌদ্ধ ধর্মীয় আছে, খ্রিস্টান ধর্মীয় আছে, এখন আপনার প্যানেলে তো হয়তো হিন্দু আছে কিংবা বৌদ্ধ আছে, কিন্তু খ্রিস্টান তো নাই, তার মানে কি খ্রিস্টান কেউ আপনার প্যানেলে আসতে পারবে না? এটা কি কোনো প্রশ্ন? না, আমরা এটা মনে করি না। এই ধরনের বিভক্তির যে রাজনীতি আসলে বাংলাদেশে রাজনৈতিক বড় বড় দলগুলো জিয়ে রেখেছে এতদিন ধরে, আমরা এই ধরনের বিভক্তির রাজনীতি আমরা বিশ্বাস করি না। আমরা একটা ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক, সকলকে একই পরিমাণে নাগরিক হিসাবে গণ্য করে, সকল শিক্ষার্থীকে শিক্ষার্থী হিসাবে গণ্য করে আমরা তার অধিকারের জন্য লড়াই করি। এবং এই লড়াইয়ের কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে। আমাদের বিরুদ্ধে বা আমাদের ব্যবহারকেও এখন কারো কোনো প্রতিযোগ আপনি দেখবেন না। মারজান, এবারের ডাকসু আসলে কতটা স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হতে পারে বলে আপনারা মনে করছেন? কি পরিবেশ দেখছেন? দেখুন, ডাকসুর পরিবেশ তো এখন পর্যন্ত ভালোই ছিল, এবং অনেক বড় বড় সংগঠন, তারা বিশেষ করে ছাত্রদল, তারা ডাকসু চায় কিনা এ নিয়ে একটা শিক্ষার্থীদের মধ্যে একটা দোটানা ছিল। তো সেখান থেকে আমরা ক্লিয়ার হয়েছি না, তারা এখন চাচ্ছে, প্যানেল দিচ্ছে। কিন্তু ডাকসু এই যে বাস্তবায়ন হওয়া পর্যন্ত, এতদিন পর্যন্ত কিন্তু আমরা আন্দোলন করে গেছি। আমরা বলবো যে আমাদের আন্দোলনের উপর ভিত্তি করে, আমরা অনশন করা থেকে, অবস্থান পালন করা থেকে কিন্তু আমরা সেগুলো পালন করে ডাকসু বাস্তবায়ন করেছি। এখন আপনার যে প্রশ্ন ছিল যে পরিবেশটা আসলে কেমন দেখছেন, এখন পর্যন্ত আমরা পরিবেশ ভালো দেখছি আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের সন্দেহ থাকে। দেখেন, ডাকসুর পরিবেশ নিরপেক্ষ কখন আমরা বলতে পারবো নিরপেক্ষ? যখন দেখবো প্রশাসন সমান আচরণ সবার সাথে করছে। কিন্তু আমরা কি দেখলাম? ছাত্র দলের যে জিএস প্রার্থী, সে কিন্তু স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করে সে নির্বাচন কমিশনার অফিসে স্লোগান দিয়ে, মিছিল নিয়ে, হাততালি দিতে দিতে তারপর গিয়েছে। এটা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘনের আলামত। এবং এই আচরণবিধি লঙ্ঘনটা দূরের না যে অভিযোগ দিতে হবে, প্রমাণের অভাব। নির্বাচন কমিশনার অফিসের সামনে সিসিটিভিতে দেখা গেছে, শত শত শিক্ষার্থীরা দেখেছে, নির্বাচন কমিশনার অনেকজন এটা দেখেছে। তা সত্ত্বেও আমরা কি দেখলাম? এখন পর্যন্ত তাদের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবং ওই ঘটনার পরের দিন আমরা কি দেখলাম? যে আমরা আসলে খুব দুঃখিত হয়েছি, এরকম স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন করা একজন শিক্ষার্থী, যার অতীতের অনেক ব্যাপার আমরা দেখছি যেগুলো সুখকর নয়, সুন্দর নয়, শিক্ষার্থী বান্ধব নয়, এবং ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়, সেই ধরনের একজনকে তারা কিন্তু আবার প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এবং প্রশাসন এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো উদ্যোগ কিন্তু নেয় নাই, তার আচরণবিধি লঙ্ঘন করার কারণে। সেখান থেকে আমরা একটু সন্দেহ করি, একটু ভয়ে থাকি, একটু আতঙ্কে থাকি যে আদৌ এই নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা। আবার দেখেন, নিরপেক্ষতার একটা বড় একটা এক্সাম্পল দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, সে যখন ভিসি হিসাবে ঘোষিত হলো, তখন আমরা কি দেখলাম? তখন আমরা দেখলাম যে একটি ছাত্র সংগঠন, যে তাকে আমরা আগে তেমন ভাবে চিনতাম না, তাকে চিনতাম ছাত্রলীগ কিংবা সাধারণ শিক্ষার্থী হিসাবে, আমরা কি দেখলাম? একটি ছাত্র সংগঠনের, তিনি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, সাদিক কায়েম, ভিসি নিয়োগ হওয়ার পর আমরা দেখলাম সারাদিন ভিসি স্যারের সাথে ঘুরঘুর করতেন। ভিসি স্যার যেখানে যায় সেখানে সাদিক কায়েম, মনে হচ্ছিল যেন ভিসি স্যারের বডিগার্ড। তো ভিসি স্যারের বডিগার্ড এমন কেউ যখন আবার ডাকসু নির্বাচনে প্রার্থী হয়, তখন শিক্ষার্থীদের মনে তো একটু সন্দেহ থাকতেই পারে যে আসলে এই ভিসি স্যার যিনি আছেন, তিনি তার জায়গা থেকে নিরপেক্ষ থাকতে পারবেন কিনা। এই সন্দেহ, এই সংশয় কিন্তু আমাদের মধ্যেই আছে। আবার ছাত্রদল বড় সংগঠন, বিএনপি বড় সংগঠন, তার প্রতিও এক শিক্ষকদের একটা অংশের যেই কি বলে আনুগত্যর একটা ভাব, সেখান থেকে একটা ধরনের সন্দেহ, সংশয় কিন্তু তৈরি হয়। কিন্তু সর্বশেষ আমি বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন যে বডিগার্ডই আসুক না কেন, কিংবা যেই বড় দল, যেই ক্ষমতাশীল দলই আসুক না কেন, কেউ যদি নিরপেক্ষতা বজায় না রাখে, কেউ যদি সুষ্ঠু নির্বাচনের পথে কোনো ব্যত্যয় ঘটায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার যথেষ্ট চরম জবাব দেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ মারজান। আসবো আপনার কাছে আমরা আবারও যেতে চাই জনাব মেহেদী হাসান আপনার কাছে। মেহেদী ভাই, মারজান যেমনটা বলছিলেন যে আপনাদের একজন প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তিনি তুললেন,
মেহেদী ভাই, ভিডিওটি কিন্তু আমরাও দেখেছি আসলে। সেই ভিডিওতে দেখা গেছে কিন্তু আপনাদের একজন প্রার্থী তার কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করতে করতে তিনি কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করতে গিয়েছে। আসলে এই এই ব্যাপারে মেহেদী ভাই, এখানে কি আচরণবিধি মেহেদী ভাই এখানে কি আচরণবিধি লঙ্ঘন হিসেবে দেখছেন আপনারা, না আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? মেহেদী ভাই, শুনতে পাচ্ছি না আপনাকে। মেহেদী ভাই, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। মেহেদী ভাই, আরেকবার কি পুনরায় একটু ঢুকবেন? সুপ্রিয় দর্শক, আমরা একটু কারিগরি জটিলতার কারণে জনাব মেহেদী হাসানকে শুনতে পাচ্ছি না। আমরা ততক্ষণে মারজানের কাছে একটি প্রশ্নে যেতে চাই। মেহেদী ভাই, হ্যাঁ মেহেদী ভাই, এখনো শুনতে পাচ্ছি না। মেহেদী ভাই, আরেকবার কেটে মনে হয় আরেকবার ঢুকতে হবে। মেহেদী ভাই, দয়া করে একটু পুনরায় আবারও লাইভ স্ট্রিমে সংযুক্ত হবেন। আমরা আপনাকে একদমই শুনতে পাচ্ছি না। জি, মারজান, আমরা এই ফাঁকে আসলে আপনার থেকে একটি প্রশ্ন নিতে চাই। সেটি হচ্ছে, নির্বাচন কি বানচাল হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন মারজান? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো অনেকগুলো সংগঠন আছে, অনেকজন প্রার্থী আছে, কিন্তু আত্মবিশ্বাসের জায়গা থেকে অনেকের ঘাটতি থাকতে পারে। যে আত্মবিশ্বাসের ঘাটতি থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো সংগঠন তারা আসলে ডাকসু নির্বাচনকে কোনোভাবে চায়নি। ডাকসু নির্বাচনকে চায়নি এমন কয়েকটি সংগঠন আছে, তার মধ্যে অন্যতম একটি সংগঠন হলেন যারা আসলে ৫ই আগস্টের পরে ডাকসু ছাড়াই ক্যাম্পাসে এক ধরনের আধিপত্য বজায় রাখতে পারছে, অর্থাৎ সরকারি দল কেউ থাকলে তারা। এবং আমরা দেখেছি বাংলাদেশের বর্তমানে সব থেকে বড় বা অন্যতম বড় একটি দল ছাত্র দল, তারাও আসলে ডাকসু চায় কিনা সে নিয়ে কিন্তু একটা সন্দিহান সবার মধ্যেই কিন্তু ছিল। আবার যেসব ছাত্র সংগঠন তাদের আত্মবিশ্বাসের ক্ষেত্রে, তাদের ঐতিহাসিক দায়ের ক্ষেত্রে তারা দায়বদ্ধ কিংবা সন্দিহান, তারাও কিন্তু অনেকে ছাত্র সংসদ নির্বাচন চায়নি। ফলে আমরা কি দেখেছি, আমরা ছাত্র অধিকার, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ছাত্র অধিকার পরিষদ, স্বাধীন বাংলা ছাত্র সংসদ, এভাবে আরো কিছু সংগঠন কিন্তু আমরা এক ধরনের বলতে গেলে যুদ্ধ করে, লড়াই করে তারপর কিন্তু ডাকসু বাস্তবায়ন আজকে হওয়ার পথে। ভিসির কাছে গিয়েছি, আমরা কিন্তু আন্দোলন করে করে ডাকসুটা এখন পর্যন্ত এসেছি। এখন বানচালের যে আলাপটা, এখন বানচাল কেউ করতে পারে যাদের মধ্যে কনফিডেন্সের অভাব আছে যে হ্যাঁ সে হয়তো নির্বাচিত হতে পারবে না, সেজন্য হয়তো সে কি ডাকসু বানচাল চাইবে। কিন্তু আমরা বলবো যে ডাকসু আসলে শুধু আমি নির্বাচিত হওয়ার জন্য না। আমি মারজান, আমি বিগত 7 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শিক্ষার্থীদের অধিকারের জন্য আমি মার খেয়েছি। আমি হিজাবের বিষয়ে আন্দোলন করতে গিয়ে আমার আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছিল। আমি হিজাবের পক্ষে আন্দোলন করতে গিয়ে আমি শিক্ষকদের যে স্বেচ্ছাচারিতা আছে সেটার বিরুদ্ধে কথা বলেছি। এভাবে আন্দোলন করতে করতে 24-এর বৃহত্তম অবদান কিন্তু আমরা রেখেছি। তো এই সব কারণ দেখেন, আন্দোলন করতে করতে আজকে আমি যদি নির্বাচনের প্রার্থী হয়েছি, হ্যাঁ শিক্ষার্থীরা যদি মনে করে এই ছেলেটি ভালো, ছেলেটিকে নির্বাচিত করা যায়, তাহলে তারা আমাকে ভোট দিবে। যদি না দেয় কোনো সমস্যা নাই। বিগত 5 বছর আমরা কথা বলেছি, আন্দোলন করেছি। আমাকে নির্বাচিত না করলেও আমি তারপরও আবারও শিক্ষার্থীদের অধিকারের জন্য কথা বলবো। আমাকে ভোট দিক বা না দিক, ভোট দিলে হয়তো তাদের অফিসিয়াল প্রতিনিধি হিসাবে আমি তাদের পক্ষে কথা বলবো। যদি ভোট না দেয় তাহলে আমি একজন শিক্ষার্থী, একজন রাজনৈতিক কর্মী, একজন সচেতন শিক্ষার্থী হিসাবে আমি তাদের পক্ষে আমি কথা বলবো। কিন্তু কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি তাদের ইমেজ সংকটের ভয়ে, তাদের আত্মপরিচয়ের ভয়ে, কিংবা তারা যদি নির্বাচনে হেরে যান তাহলে কি হবে সেই ভয়ে আসলে অনেকে নির্বাচন চায় না। কিন্তু আমি যদি ডাকসু নির্বাচন এখন যেই পরিস্থিতি, যে পরিবেশে এসে দাঁড়িয়েছে, ডাকসু নির্বাচন কেউ চাইলেও বানচাল করতে পারবে না। কারণ 5ই আগস্টের পরে যে পরিবর্তিত রাজনীতি আমরা আশা করি, শিক্ষার্থীরা আশা করে, সেই পরিবর্তিত রাজনীতি আসলে গুপ্ত রাজনীতির মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব না। সেই পরিবর্তিত রাজনীতি আসলে ক্যাম্পাসে দখলদারিত্ব রাজনীতির মাধ্যমে সম্ভব না। আমরা মনে করি রাজনীতির যে গুণগত পরিবর্তন আমরা চাই, সেই গুণগত পরিবর্তন আসতে পারে একমাত্র
ছাত্র সংসদের মাধ্যমে, ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে। কারণ যদি রুটিন ওয়ার্ক থাকে, প্রতি বছর যদি নির্বাচন হয়, তাহলে শিক্ষার্থীদের সংগঠনের নেতা যারা আছেন তারা শিক্ষার্থীদের কাছে দায়বদ্ধ থাকবেন। তাদের মধ্যে ভয় থাকবে যে আমি যদি কোনো হল দখল করি, আমি যদি হলে গেস্ট রুম করি, গণরুম করি, আমি যদি ক্যাম্পাসের মধ্যে দখলদারিত্বের রাজনীতি করার চেষ্টা করি, তাহলে শিক্ষার্থীরা তো আমাকে বয়কট করবে। সেই ভয়ে তখন কি হবে, ছাত্র সংগঠনগুলো তারা ঠিক থাকবে, তারা কোনো উল্টাপাল্টা রাজনীতির দিকে তারা যাবে না। যেমনটা পরিবেশ এখন আমরা কিছুটা দেখছি, অনেকগুলো সংগঠন তারা কিন্তু কি তাদের সারা দেশের যে বিরূপ পরিস্থিতি, তাদের যে মনোভাব, সারা দেশে যে দখলদারিত্ব, টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে বাস স্ট্যান্ড সবকিছু দখলদারিত্বের যে প্রবণতা, দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু হবে শুধু এই কারণেই। আমি বলবো যে এখন পর্যন্ত ছাত্র দল কিংবা ক্ষমতাসীন দলগুলো কিছুটা হলেও একটু সচেতন, একটু রয়েস হয়ে এখন পর্যন্ত কিন্তু তারা আছে। এবং আপনি দেখবেন ফেসবুকে আপনি খোঁজ করলে দেখবেন যে বিএনপির কিংবা ছাত্র দলের সাবেক যারা, অনেকে বলতেছে যে সারা দেশে বিএনপির যে অবস্থায় হোক না কেন, সারা দেশের যতগুলো টেম্পো স্ট্যান্ডই ছাত্র দলের যুব দলের নেতারা দখল করুক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত কিন্তু তেমন ভাবে কেউ কিছু করেনি। হ্যাঁ, সেজন্য ছাত্র দলকে, ঢাকা বিশ্ববিদ্যালয় যারা নেতৃত্ব আছেন তাদেরকে আমি ধন্যবাদ দিই। কিন্তু আমি মনে করি এই যে পরিবর্তনের চিন্তাটুকু ছাত্র দলের মধ্যে এসেছে বা অন্যান্য যে ক্ষমতাশীল দলগুলোর মধ্যে এসেছে, তার অন্যতম কারণ হলো ডাকসু নির্বাচন। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে তারা কিন্তু সহনশীল হয়েছে। আমি মনে করি যদি প্রতি বছর ডাকসু নির্বাচন হয়, তাহলে শিক্ষার্থীর অধিকার নিশ্চিত হবে। যে পরিবর্তিত ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই, যেমন সুন্দর রাজনীতি আমরা দেখতে চাই, সেই রাজনীতি কিন্তু ক্যাম্পাসে নিশ্চিত হবে। তো সেজন্য বলবো কেউ যদি চায়ও ডাকসু নির্বাচন বানচাল করতে পারবে না। ধন্যবাদ মারজান। আপনার কাছে আবারও আসবো। আমরা একটু লম্বা সময় মেহেদী ভাইকে শুনতে চাই। জনাব মেহেদী হাসান, আপনার কাছে আমাদের সেই সময় যে প্রশ্নটি ছিল যে আপনাদের একজন প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, এই ব্যাপারে আসলে আপনার মন্তব্য আমরা একটু জানতে চাই। এবং এর সাথে আরো একটি প্রশ্ন যুক্ত করতে চাই মেহেদী ভাই, সেটি হচ্ছে এই যে নির্বাচন হতে যাচ্ছে, যদি নির্বাচনে আপনারা শিক্ষার্থীরা আপনাদের ভোট দেয় এবং আপনাদেরকে জয়যুক্ত করে, আসলে নির্বাচন পরবর্তী সময় মেহেদী ভাই আমরা কিন্তু একটা কথা খুব শুনি যে ভোটের আগে রাজনীতিবিদরা একরকম থাকে, ভোটের পরে রাজনীতিবিদদের আসলে চরিত্র পাল্টে যায়, আচরণ পাল্টে যায়। এই যে আচরণ যে পাল্টে যাবে না কিংবা ভবিষ্যতেও যে ক্ষমতার অপব্যবহার হবে না, এই ব্যাপারে আসলে মেহেদী ভাই কি বলবেন? আচ্ছা, আমি প্রথম প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে জি জি প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন। দেখুন, জীবনের সমস্ত সম্ভাবনাকে বাজি রেখে আমরা আমাদের গণতন্ত্রের জন্য লড়াই, যে সংগ্রাম, সেটা আমরা করে গেছি। করে যাওয়ার পরবর্তী সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের মধ্যে ডাকসুর একটি নির্বাচন এসেছে, যে নির্বাচন হওয়ায় আমরা অত্যন্ত খুশি, যেহেতু আমরা একটি গণতন্ত্রকামী দল। আমরা শিক্ষার্থীদের অধিকারের কথা বলি, আমরা শিক্ষার্থীদের কথা বলি। তো সেই ক্ষেত্রে যখন একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে অবশ্যই আমরা খুশি হব, এবং সেই খুশির কারণে আসলে নেতাকর্মীরা খুবই উচ্ছ্বসিত ছিল, এবং এই উদ্দীপনা ধরে রাখতে না পেরে অবশ্য তারা কিছুটা হয়তো বা স্লোগান দিয়েছে বা কিছুটা উচ্ছ্বাস উদ্দীপনা প্রকাশ করেছে, আসলে যেখানে প্রকাশ করার কথা ছিল না। দিন শেষে অবশ্যই এটি থেকে আচরণবিধি লঙ্ঘন, অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছেন, তারা তাকে সতর্ক করেছেন ইন্টারনালি, এবং তারা আচরণের যে লঙ্ঘন হয়েছে সেক্ষেত্রে অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। একজন ছাত্র দলের একজন প্যানেলের অংশীদার হিসেবে আমি বলতে চাই যে ছাত্রদল সামনের যে দিনগুলোতে আছে সেগুলো অবশ্যই স্ট্রিক্ট ভাবে এগুলো মেনটেন করবে। যদি আমি আটকাই, অনুমতি দিলে একটু যদি আটকাই আর কি মাঝখানে, যে আপনি বললেন যে কি তাদের আবেগ ধরে রাখতে না পারে তারা স্লোগান দিয়েছে। তো আজকের একজন প্রার্থী যিনি এখনো দলীয় মনোনয়ন পায়নি, তিনি শুধু ফরম জমা দিতে গেলে তার আবেগেই তার কর্মীরা ধরে রাখতে পারতেছে না। তাহলে এই প্রার্থী যদি নির্বাচিত হয়, এই তার যে ভক্তবৃন্দ আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না। তাহলে এই প্রার্থী যদি নির্বাচিত হয়, তখন সেই ভক্তবৃন্দরা যখন ক্যাম্পাসে তাণ্ডব চালাবে, তাদেরকে কিভাবে নিয়ন্ত্রণ করবে একটু বলবেন? আপনি বুঝতে পারছেন না, উচ্ছ্বাস এবং সন্ত্রাস দুটোর মধ্যে একটি বড় লাইন রয়েছে। আমরা উচ্ছ্বাসকে স্বাগত জানাই, আমরা সন্ত্রাসবাদকে নো বলি। আমরা একেবারে কড়া নির্দেশ, জিরো টলারেন্স নীতি আমরা গ্রহণ করি। যে কোনো ধরনের সন্ত্রাস, যে কোনো ধরনের অপকর্মর প্রতি ছাত্রদল বরাবরই সোচ্চার রয়েছে, এবং যে কোনো ধরনের যত অন্যায় হয়েছে ছাত্রদল এ পর্যন্ত 5 আগস্ট পরবর্তী সময় আমরা সর্বোচ্চ পরিমাণ আমরা
চেষ্টা করেছি এগুলো নিয়ন্ত্রণ করার। সেক্ষেত্রে আচরণবিধি লঙ্ঘন করলে অবশ্যই আমরা বহিষ্কার করেছি, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি, এবং এবং আমরা কি করেছি, আমরা তাদেরকে আইনের হাতে সোপর্দ করার কথা বলে দিয়েছি। আমাদের অবশ্যই, আমরা ছাত্র সংগঠন হিসেবে যতটুকু দায় নেওয়ার ততটুকু দায় আমরা নিয়েছি। আমি আবারও বলছি যে সন্ত্রাস এবং উচ্ছ্বাসের মধ্যে একটি মোটা দাগ রয়েছে। আমরা উচ্ছ্বাসকে অবশ্যই স্বাগত জানাই, কিন্তু সেটা যদি আচরণবিধি লঙ্ঘন হয় সেক্ষেত্রে আমরা আমাদের যে প্রার্থী রয়েছে এবং আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করছি তারা অবশ্যই এ ব্যাপারে সর্বোচ্চ পরিমাণ সতর্ক থাকবো এবং নিজেদেরকে যতটুকু নিয়ন্ত্রণ দরকার রয়েছে ততটুকু আমরা নিয়ন্ত্রণ করব। আমাদের উচ্ছ্বাস উদ্দীপনাকেও আপনারা যদি বলেন যে নিয়ন্ত্রণ করার জন্য, অবশ্যই আমরা করব এবং আমরা সর্বোচ্চ পরিমাণ সতর্ক থাকব। কিন্তু আবারও দ্ব্যর্থকণ্ঠে বলছি যে অন্যায়ের বিরুদ্ধে আমরা আছি এবং অন্যায়কে আমরা বরদাস্ত করব না। কিন্তু মেহেদী ভাই যে অলরেডি আচরণবিধি লঙ্ঘন করেছে তার ব্যাপারে কোনো আপনার বক্তব্য আছে কিনা, যে আসলে অবশ্যই তাকেও কি এখন অবশ্যই আপনি আপনার প্যানেলে টিএস হিসেবে মানেন? অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন, এটা খুব বড় অন্যায় না, ছোট ছোট কিছু অন্যায় অবশ্যই আমরা মানুষ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, ভুল ত্রুটি আমারও হতে পারে। আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী, আমাদের বয়স হয়তো বা অত বেশি না শিক্ষার্থীদের, আপনাদের বয়স যতটুকু আমাদেরও বয়স ততটুকু, নিশ্চয়ই আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সতর্ক করেছে এবং সামনেও সতর্ক করে যাবে, এবং আমরা দৃঢ়কণ্ঠে বলতে চাই এবং আমরা সকল আচরণবিধি মেনে চলবো এবং বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর ডাকসু নির্বাচন হোক, এইটা আমরা চাই। মেহেদী ভাই, দ্বিতীয় প্রশ্নটি যেটি ছিল হ্যাঁ, অবশ্যই জবাবদিহিতা। আমার কাছে জি, দ্বিতীয় একটি প্রশ্ন ছিল যে ভোট হলে জি, আমরা কেমন হব। দেখুন, আমি আবারও বলছি, যখন আমি যদি আমার কথা বলি, যখন 2018 সালে আমি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই রাষ্ট্রবিজ্ঞান বিভাগে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলাম আসলে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি সম্মানজনক জায়গায় আমি পড়াশোনা করব। আমি এখানে এসেই দেখলাম যে আসলে মানুষজন দাসের রাজত্বে বাস করছে, পড়াশোনা করছে, যেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ ফ্যাসিবাদী কায়দায় ক্যাম্পাস নিয়ন্ত্রণ করছে এবং তাদের সিটের মাধ্যমে রাজনীতি করাচ্ছে। যে কোনো সময় তাকে হল থেকে বের করে দিচ্ছে, তাকে শারীরিকভাবে প্রহার করছে। তখন থেকে, সেদিন থেকেই আমি এসব অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। এর পরবর্তী সময়ে তো 2018 সালের একটি জাতীয় নির্বাচন হলো। পরবর্তী সময়ে 2024 সালে আরেকটি জাতীয় নির্বাচন হলো। দেখুন, 2018 সালের জাতীয় নির্বাচনের দিন আমি ক্যাম্পাসের ভোটার, ক্যাম্পাসের মধ্যে আমি যখন আমার ভোটাধিকার প্রয়োগ করতে আসি তখন ছাত্রলীগের সন্ত্রাসীরা আমার উপর প্রহার করে। প্রথম বর্ষেই আমার উপর আরেকবার প্রহার হয়েছিল। ক্যাম্পাসে ছাত্রদলের একজন কর্মী 2বার হামলার শিকার হয়েছে। এর পরবর্তীতে ডাকসু নির্বাচনের দিন আমাকে পিস্তল থেকে ভোট কেন্দ্র থেকে আমাকে বের করে দেওয়া হয়, ছাত্রলীগের নেতাকর্মীরা বের করে দেয়। তখনও আমি দমে যাইনি। 2020 সালের সময় প্রেস ক্লাবের সামনে যখন আমাকে সন্ত্রাসী বাহিনী হামলা করে, তখন সেদিনও আমি দমে যাইনি। 2023 সালের 10ই এপ্রিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যখন আমার উপর হামলা করা হয়, আমার হাতটি ভেঙে দেওয়া হয়, আমার মাথা ফেটে দেওয়া হয়, মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছি, সেদিনও আমি দমে যাইনি। 2023 সালের 28 অক্টোবর পরবর্তী সময় 12ই ডিসেম্বর যখন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিএনপির এক দফার যে আন্দোলন, সেই আন্দোলনে সমর্থন জানিয়ে ছাত্রদল যখন মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে থেকে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী আমাকে ধরে নিয়ে যায়, একটি ভুয়া মামলা দেয় এবং 52 দিন আমার কারাবাস হয়, সেদিনও আমি দমে যাইনি। 2024 সালের যে 7ই জানুয়ারির নির্বাচন, সেই নির্বাচন আমি জেলে বসে কাটিয়েছি, আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। এর পরবর্তীতে যখন জুলাই আগস্টের গণঅভ্যুত্থান হয়, সেই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি, জীবনের মায়া ত্যাগ করে। বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত আমার লড়াইটা ছিল গণতন্ত্রের জন্য, শিক্ষার্থীদের অধিকারের জন্য, এবং ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী 2009 সালের পর থেকে শুধু গণতন্ত্র এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছে। সেক্ষেত্রে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর মধ্যে যে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা রয়েছে, সেটা একদিনে তৈরি হয়নি, সেটা 17 বছরের আমাদের যে সাংগঠনিক চর্চা, সে চর্চার ফল। আমরা যে ছাত্রদলের প্যানেল দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে, আপনারা নিশ্চয়ই জানেন যে সেটি আমাদের সংগঠনের অভ্যন্তরীণ যে ভোটাভুটি, সেই ভোটাভুটির মাধ্যমে, আমি জানি না অন্য কোনো ছাত্র সংসদের প্যানেল ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয়েছে কিনা। এই যে আমি একটি ছাত্র সম্পাদক নির্বাচিত হয়েছি, সেটাও কিন্তু ভোটের মাধ্যমে, আমাদের সংগঠনের ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত হয়েছি। সেই ক্ষেত্রে আমরা গণতন্ত্রকে প্রাণে ধারণ করি, গণতন্ত্রকে আমরা মনে ধারণ করি, শিক্ষার্থীদের পালসকে আমরা ধারণ করি, এবং আমরা বিশ্বাস করি এবারে যেমন আমাদেরকে শিক্ষার্থীরা জিতিয়ে আনবে আমাদের প্যানেলকে, সামনের দিনেও শিক্ষার্থীদের অ্যাডভোকেসি করার জন্য, শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার জন্য আমাদেরকে জিতিয়ে আনবে। সেই ক্ষেত্রে আমাদের শঙ্কিত হবার কোনো কারণ নেই। যারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারবে না, তারা জানে তারা জিতে আসবে না, শিক্ষার্থীরা তাদেরকে ভোট দিবে না এবং তাদেরকে জিতে আসবে না, তারা হয়তো বা ভয় করতে পারে। ছাত্রদল ভয় করে না এবং ছাত্রদল নেতাদের মধ্যে কোনো পরিবর্তন আসবে না, কারণ ওই যে
আবারও বলি যে ছাত্র দলের যে এই যে বর্তমান যে মনোভাব, সে মনোভাব একদিনে তৈরি হয়নি। গণতন্ত্র চর্চার মধ্যেই ছাত্র দল নেতা কর্মীরা ছিল, গণতন্ত্রের লড়াইয়ে ছিল, এবং আমরা মনে প্রাণে গণতন্ত্রে বিশ্বাস করি। আমাদের হৃদয়ের মণিকোঠায় গণতন্ত্র রয়েছে। সেই ক্ষেত্রে আসলে পরিবর্তন হওয়ার সুযোগ নাই। আমরা অবশ্যই শিক্ষার্থীদের জন্য কাজ করব এবং গণতন্ত্রের পক্ষে লড়াই করে যাব। ধন্যবাদ মেহেদী হাসান। আমরা এই মুহূর্তে যেতে চাই জনাব খায়রুল হাসান মারজান আপনার কাছে। মারজান ভাই, আমরা দর্শকদের থেকে একটা প্রশ্ন নেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। মোহাম্মদ দেলোয়ার হোসেন নামে এক ভাই প্রশ্ন করেছেন আপনার কাছে। আমি প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। আমরা দেখেছি 2019 সালের ডাকসুতে নুরুল হক নূর 11,500 ভোট পেয়ে ভিপি হলেও ফলাফল ঘোষণার সময়ে ছাত্রলীগ মানি না স্লোগান দেয়। পরবর্তীতে তাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানায়। এইবার যদি কেউ বিজয়ী হলেও এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কি করবে ছাত্র দল, কি করবে ইসলামী ছাত্র আন্দোলন? আপনার কাছে প্রশ্ন দর্শকের। মারজান। আচ্ছা দেখুন, 2019 যে নির্বাচন হয়েছিল সেখানে নুরুল হক নূর ভাই নির্বাচিত হয়েছিলেন, ছাত্রলীগ সেটা মানতে পারেনি বা তারা মানতে চায়নি। এটা তো আমরা দেখেছি, এটা সত্য ঘটনা। এবং এমনটা যদি সামনেও হবে কিনা, এখন এমনটা সামনে হবে কিনা ভাই, সেটা তো এত দ্রুতই বলা যাচ্ছে না। কারণ হলো এমন যদি মানে দর্শকের জায়গা থেকে আমি যতটুকু বুঝলাম, মানে যদি এইরকম ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আসলে আপনাদের স্ট্যান্ড কি হবে, কিংবা মেহেদী ভাইয়ের স্ট্যান্ড কি হবে, এরকম। আচ্ছা দেখুন, এখানে কথা হলো যদি নির্বাচন নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, সুন্দর হয়, তাহলে তো এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনাই নেই। আর যদি দেখি না নির্বাচন সুষ্ঠু হয়নি, নিরপেক্ষ হয়নি, তাহলে তো অবশ্যই আমাদের মধ্যে সন্দেহ থাকবে। তখন হয়তো বা কেউ এটাকে নির্বাচন বর্জনও করতে পারে, বয়কটও করতে পারে। সেটা প্রত্যেকটা দল বা প্রত্যেক প্রার্থী তার নিজস্ব ইচ্ছা, নিজস্ব স্বাধীনতা। কিন্তু যদি এমন হয় যে না, প্রকৃতপক্ষেই সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে কেউ নির্বাচিত হয়েছে, কিন্তু অন্য কোনো দল ক্ষমতার বলে ছাত্রলীগের মতো যে মানি না, মানবো না, এমনটা বলার চেষ্টা করে, তাহলে অবশ্যই শিক্ষার্থীরাই তাদেরকে প্রতিহত করবে। কারণ ভোটটা যে হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে, সেখানে তো প্রত্যেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সচেতন শিক্ষার্থীরা, আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলো সব থেকে বেশি সচেতন। এই সচেতন শিক্ষার্থীরা যেই ভোটটা দিবে, সেই ভোটটা যদি কোনো সংগঠন বলে, কোনো দল তাদের নিজেদের পেশি শক্তির জোরে, ক্ষমতার জোরে যদি বলে যে না, মানি না, মানবো না, তাহলে আমরা বলবো সেই সুযোগ আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্ততপক্ষে এখন নেই। যদি কেউ মানি না মানে শিক্ষার্থীদের যেই ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটাকে যদি কোনো সংগঠন বলে যে মানি না, মানবো না, তাহলে আমরা বলবো যে শিক্ষার্থীরা ওই সংগঠনকে বলবে যে তোমাদেরকেও ক্যাম্পাসে আমরা মানি না, মানবো না। আচ্ছা মারজান ভাই, আপনারা যদি বিজয়ী হন, সেই ক্ষেত্রে নারীরা কতটুকু কোণঠাসা হবে? আপনারা কি ক্যাম্পাসে এই ধরুন কনসার্ট কিংবা যে ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় এইগুলো হতে দিবেন? এই বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন আছে অনেকের মাধ্যমে, অবশ্যই এরকম একটা ধোঁয়াশা আছে। এই ধরনের ধোঁয়াশা আছে, কারণ আসলে এই শতাব্দীর শুরু থেকে যে 9/11 এর পর থেকে যে বিশ্বব্যাপী যে ইসলামের একটা বিরূপ মনোভাব প্রতিষ্ঠিত করা হয়েছে প্যাট্রোনাইজ করে করে, তার কারণে শিক্ষার্থীদের মধ্যে কিংবা আজকে আপনি সাংবাদিক, আপনার মধ্যে অনেকের মধ্যে কিন্তু একটা প্রি কনসেপ্ট থাকে যে ইসলাম আসা মানেই হলো নারীরা কোণঠাসা হবে এমন। সেজন্য দেখেন, আপনি প্রশ্নটাও কিন্তু করেছেন, বলেননি যে নারীদের অবস্থান কেমন হবে, আপনি প্রশ্নটা করেছেন যে নারী কতটুকু কোণঠাসা হবে। কিন্তু আমরা বলতে পারি ইসলাম আসলে নারীরা কোনো প্রকারই কোণঠাসা হবেন না। কারণ ইসলাম একটি ইনক্লুসিভ এবং উন্মুক্ত রাজনীতিতে বিশ্বাস করে, প্রত্যেক ব্যক্তি তার স্বাতন্ত্র্য। হ্যাঁ, আমরা কি করব, আমরা বলবো না যে হিজাব পরে না তাকে জোর করে তুমি হিজাব পরো। আবার আমরা এটাও নিশ্চিত করব যে কেউ যদি হিজাব পরে, তাকে যেন কোনো শিক্ষক এটা নিয়ে টিজ করতে না পারে, কোনো শিক্ষক যেন তাকে হিজাব খুলতে বাধ্য করতে না পারে, সেই চেষ্টাটা আমরা করব। এবং আপনি জানেন, অন্য সকল মানুষের মধ্যে, সকলের মধ্যে আমরা মনে করি ইসলামের মধ্যেই একমাত্র নারীরা সব থেকে বেশি নিরাপদ এবং শিক্ষার্থীরা সব থেকে বেশি নিরাপদ। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো নারীদের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো বাস্তবায়ন করার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা যদি সব দিক থেকে তাদের সুযোগ সুবিধা বেশি পায় এবং সেটা নিশ্চিত কিভাবে করা যায়, সেটা ইসলামী ছাত্র আন্দোলন করবে। কোনটা সবার কোনো সুযোগই নেই, কারণ ইসলাম তো নারীদের অধিকার নিয়ে কথা বলে। সেই অধিকার, আমরা তো সেই আদর্শটাকেই লালন করি। এবং কেন আমরা বলতেছি আমাদের কারণে কেউ কোণঠাসা হবে না, কারণ বিগত 7 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি নিজে রাজনীতি করতেছি, কোনো একজন নারী শিক্ষার্থী বলতে পারবে না আমার দ্বারা, আমার ক্লাসমেট, বন্ধু বান্ধব, আমার এলাকার বন্ধু বান্ধব, কেউ কোনোদিন বলতে পারবে না যে আমার কারণে সে কোনো টিজের শিকার হয়েছে। কেউ বলতে পারবে না যে আমি কোনো কাউকে কোনো খারাপ আচরণ করেছি। বরং আমি এমন কমপক্ষে শতাধিক
এক্সাম্পল আপনাকে দিতে পারবো যে কোনো নারী কোনো সমস্যায় পড়েছে, কোনো শিক্ষার্থী কোনো সমস্যায় পড়েছে, আমার কাছে এসেছে সমাধানের জন্য, ভাই এটা কি করা যায় সমাধান করে দেয়। তার সেই সেটআপে আমি সেই সমাধান তাকে করে দিয়েছি। আপনি বললেন কনসার্টের কথা, হ্যাঁ, যে শিক্ষার্থী আছেন সে যদি মনে করে কনসার্ট করবে, সে করবে, তার সেই কনসার্ট শুনবে, আমি তো তার কনসার্ট আমি বাধা দিতে যাব না। হ্যাঁ, আমি কি করব? আমি সর্বোচ্চ বলতে পারি যে ভাই আপনি এই খারাপ কাজটা করেন না। আমি বলতে পারবো ভাই আপনি গানটা শুনেন না, বলতে পারবো, কিন্তু তাকে বাধ্য করার অধিকার তো আমার নেই। ক্যাম্পাসে কনসার্ট হবে, সাংস্কৃতিক প্রোগ্রাম হবে, সেগুলো আমরাও তো অ্যাপ্রিশিয়েট করি। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ৫ই আগস্টের পরে সর্বপ্রথম যে ইসলামী সঙ্গীত সংঘা সেটা আমরা করেছিলাম। সেখানে নারী শিক্ষার্থীরা ছিল, পুরুষ শিক্ষার্থীরা ছিল, সবাই ছিল। এই গত ১৭ তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে ইসলামী ছাত্র আন্দোলন যে যে একটা বড় যে নবীন বরণের ব্যবস্থা করেছিল, সেখানে আমাদের পুরুষ শিক্ষার্থী থেকে নারী শিক্ষার্থীদের অবস্থান উপস্থিতি বেশি ছিল। কই? আমরা তো সেটাকে বাধাগ্রস্ত করিনি, বরং সেটাকে অ্যাপ্রিশিয়েট করেছি। এবং সেই নারী শিক্ষার্থীরা বলেছে যে এত চমৎকার প্রোগ্রাম, এত সুন্দর প্রোগ্রাম আমরা আগে কখনো দেখিনি। যেখানে কোনো নারী কেউ হেনস্থা হয়নি, যেখানে কোনো নারী কোনো সমস্যার মধ্যে পড়েনি। কিন্তু যদি কেউ এমন করে বিশ্ববিদ্যালয়টা মিক্সচার করে যে নারী শিক্ষার্থীরা একটা ভিড়ের মধ্যে ঠেলে দিলাম, সে সেখানে হেনস্থা হয়ে ঘরে ফিরলো, সেই ধরনের অবস্থান আমরা কোনোদিনও সমর্থন করব না। আমরা চাবো হ্যাঁ, সে তার অধিকার বাস্তবায়ন করবে, পালন করবে, কিন্তু তার কি সম্ভ্রম, তার যে সৌন্দর্য, তার যে পরিবেশটা সেটা ঠিক রেখে। তাকে আমরা কখনোই কোনো বিপদের মধ্যে, কোনো ভিড়ের মধ্যে, কোনো সমস্যার মধ্যে আমরা ফেলে দিতে রাজি না। তো সেই জায়গা থেকে বলবো অবশ্যই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা নিরাপদ, যেমনটা নিরাপদ ছিল এতদিন আমাদের কাছে। অসংখ্য ধন্যবাদ জনাব খায়রুল হাসান মারজান আপনাকে। আমরা সুধী দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একদম সর্বশেষ প্রশ্নে চলে যেতে চাই জনাব মেহেদী হাসান আপনার কাছে। মেহেদী ভাই, আপনি তো ছাত্রদলের সাথে দীর্ঘদিন রাজনীতি করছেন, আপনি একটি দলীয় রাজনীতির ভেতরে আছেন। এখন ডাকসু নির্বাচন, যেটি শিক্ষার্থীদের একটি কি বলবো, একটি কমন প্ল্যাটফর্ম। তো সেই জায়গা থেকে যদি আমরা বলি যে এই যে আপনারা দলীয় প্যানেল থেকে নির্বাচন করছেন, আবার আপনারা বলছেন যে শিক্ষার্থীদের পক্ষে আপনারা কথা বলবেন, কিন্তু মেহেদী ভাই, নির্বাচনের পরে কিংবা আপনারা যদি বিজয়ী হয়ে আসেন তারপরে এই যে দলীয় স্বার্থ এবং শিক্ষার্থীদের স্বার্থ, এই দুই স্বার্থকে আসলে আলাদা কিভাবে করবেন এবং এই ব্যালেন্সটা আসলে কিভাবে করবেন আপনারা, মেহেদী ভাই? দেখুন, আমি প্রথমেই মার্জানের একটি কথা নিয়ে শুরু করতে চাই, জি জি জি, শিওর। পরবর্তীতে হচ্ছে আমি আসতে চাই। মার্জান বলেছেন যে কেউ যদি কনসার্ট করে সেই ক্ষেত্রে আমরা বাধা দিব না। আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল বলতে চাই যে আসলে আমরা বাধা দিব না, কিন্তু ছাত্রদল তো বাধা দিবেই না। ছাত্রদল বাংলাদেশি সংস্কৃতির প্রচার করবে, আমরা ভাটির গান, বাউল গান সেসব কনসার্ট আয়োজন করবে। শিক্ষার্থীরা যে ধরনের সুস্থ সাংস্কৃতিক চর্চা করবে সেই চর্চাতে যথেষ্ট পরিমাণে বাধা তো দিবেই না, উল্টো তারা আয়োজন করবে এবং অবশ্যই সেটি একটি অন্তর্ভুক্তিমূলক প্রোগ্রাম হবে আমি বিশ্বাস করি। এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো মোরাল পুলিশিং হতে দিবে না। সেই ক্ষেত্রে আমি বিশ্বাস করি যে আসলে মোরাল পুলিশিং এর মধ্যে নারী শিক্ষার্থীরা বরাবরই বিশ্ববিদ্যালয়ে ছিল। বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলোতে বিভিন্ন ধরনের হিসাব হয়েছে। আজকে হয়তো ভোটের রাজনীতিতে অনেক ধরনের কথা বলছেন, কিন্তু কালকে যে আসলে তারা হিজাবকে প্রমোট করবেন না এটার কোনো গ্যারান্টি কিন্তু নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো মুক্তবুদ্ধির জায়গা যেখানে, সেখানে তারা যেমন হিজাবকে প্রমোট করবেন, আসলে একটা প্রমোট করলে আর একটার বিরুদ্ধে কথা কিন্তু হয়েই যায়, অনেক সময় দেখা যায়। তো এটা থেকে আসলে আমরা বের হতে পারবো কিনা এটা জানি না, আশা করি আমরা বের হয়ে আসব। আর সর্বশেষ যেই কিন্তু মেহেদী কথাটি ভাই, হিজাবকে প্রমোট করলে আসলে সমস্যা কি? প্রমোট করলে যার ইচ্ছা সে পড়বে, যার ইচ্ছা সে পড়বে না। আচ্ছা, প্রমোট করলে কিন্তু আমরা দেখেছি যে শুধু প্রমোটটা আসলে প্রমোশনের মধ্যেই থাকে না, সেটা আসলে মোরাল পুলিশিং এর মধ্যে চলে যায় অনেক সময়। আমি সেই শঙ্কার জায়গাটা থেকে বলছি যেন প্রমোশনটা এমন জায়গায় চলে না যায় যেন মোরাল পুলিশিং হয়, যে জোর করে পড়তেই হবে বা এরকম কিছু। ঠিক আছে, জাস্ট আমি জেনারেল ভাবে বলেছি। আর সর্বশেষ যে ছিল যে দলীয় স্বার্থ এবং প্যানেলের স্বার্থ, আসলে শিবলি আমাদের যে দলীয় স্বার্থ এবং প্যানেলের স্বার্থ, আমরা কিন্তু বলি যে ছাত্রদল গণতন্ত্রের পক্ষে কথা বলে, শিক্ষার্থীদের পক্ষে কথা বলে। ছাত্রদল কিন্তু সর্বশেষ যে 11 দফা দিয়েছে সেই 11 দফার মধ্যে কিন্তু স্পষ্ট আমাদের যে ভীষণ সামনে, যে আমরা ছাত্রদল হিসেবে আমরা যেই শিক্ষার্থীদের জন্য পলিসি অ্যাডভোকেসি করব, সেখানে কিন্তু আমাদের ক্যাম্পাসের মধ্যে আবাসনের কথা বলা আছে, সেখানে গ্যাস্টরুম গণরুম যে বাংলাদেশের মাটিতে কোনো সময় ফিরে আসতে না পারে সে কথা বলা আছে আমাদের কাছে বলা। আমাদের স্পষ্টভাবে আমরা বলে দিয়েছি ক্যাম্পাসের যে খাবারের যে পুষ্টিমানগুলো আছে সেগুলো বৃদ্ধি করতে হবে, সেগুলো নিশ্চিত করতে হবে।
শিক্ষকদের অ্যাকাউন্টেবিলিটির আন্ডারে আনতে হবে। এরকম শত শত শিক্ষার্থী বান্ধব যে কর্মসূচিগুলো আছে সেগুলো অবশ্যই শিক্ষার্থীদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে আন্তর্জাতিক বাজারে যেন তারা কম্পিট করতে পারে যে কোনো শিক্ষার্থীর অন্যান্য রাষ্ট্রের শিক্ষার্থীদের সাথে, সেভাবে গড়ে তুলতে হবে। সর্বোপরি একটি নিরাপদ ক্যাম্পাস যেখানে যে কোনো শিক্ষার্থী তাদের যে কোনো যেই মৌলিক অধিকারগুলো আছে, একজন শিক্ষার্থী হিসেবে যে শিক্ষা পাবার অধিকার রয়েছে, সবগুলো অধিকার যেন নিশ্চিত করতে পারে ছাত্রদল, সেজন্য কাজ করবে। আমরা ডাকসুর যারা প্যানেলে নির্বাচিত হব শিক্ষার্থীদের জন্য, তারাও একই কাজ করব। সেক্ষেত্রে ছাত্রদলের স্বার্থ বা ছাত্রদলের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে ডাকসু নির্বাচনের যে আকাঙ্ক্ষা, আমাদের প্যানেলের যে বাস্তবতা, সেটা কোনোভাবেই ক্ল্যাশ করে না, বরং এটাকে আরো এক ধাপ এগিয়ে আমরা বলতে চাই শিক্ষার্থীদের ক্ষেত্রে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের ওই প্যানেলকে পছন্দ করবে দেখেই আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করেছি এবং সামনে কাজ করবো, এই প্রতিশ্রুতি থেকেই আমাদেরকে ভোট দিবে বলে আমরা বিশ্বাস করি। ধন্যবাদ মেহেদী ভাই। একদম ছোট্ট করে আরেকটি প্রশ্ন নিতে চাই আপনার কাছে, যেহেতু আপনি আন্তর্জাতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং নিয়ে কিন্তু ছাত্রদের অভিযোগের শেষ নাই, বিশেষ করে যখন একজন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য যেতে চায়, চাকরির জন্য যেতে চায়, সার্টিফিকেট উত্তোলন করতে চায়, তাকে দীর্ঘ ভোগান্তি পার করতে হয় মেহেদী ভাই। তো এই সকল ভোগান্তি নিরসনে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা, একদম ছোট্ট করে ভাই, 1 মিনিট। অবশ্যই আমি আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আমি যেটা বলতে চাই যে আন্তর্জাতিক যে বিষয়গুলো আছে সেগুলো ডিল করার জন্য আমার যে সম্পাদকীয় পোস্ট, সেখান থেকে আমি বিশ্ববিদ্যালয়কে অবশ্যই দাবি জানাবো এবং অবশ্যই বাস্তবায়ন করবো একটি অফিস, যে অফিস যেখানে যারা এই ব্যাপারগুলোতে এক্সপার্ট তাদেরকে নিয়ে একটি কমিটি প্রণয়ন করার কথা বলবো, যারা বিদেশে যারা উচ্চশিক্ষায় যায় তাদের সকল সংকট নিরসনের জন্য কাজ করবে এবং আমরা এটাকে অনলাইন কেন্দ্রিক করতে চাই। অবশ্যই দক্ষ একাডেমিশিয়ান এবং দক্ষ যারা থাকবে তাদেরকে নিয়ে এই প্যানেলটি করতে চাই। আমরা আরো কিছু কাজ করতে চাই, যেখানে বিদেশে যেতে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রচুর পরিমাণে খরচ হয়, বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণ টাকা নেয়। সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যেন এই টাকাটা একেবারে, আমরা তো আসলে ছাত্র মানুষ, আমাদের অনেক সক্ষমতার অনেক অভাব থাকতে পারে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় যেন একটি সহনশীল পর্যায়ে এটি নিয়ে আসে। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক যে গবেষণাগুলো আছে, যে প্রকাশনাগুলো আছে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন সেখানে অংশগ্রহণ করে। আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করবো, আমার প্যানেল চেষ্টা করবে যেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা ইন্টারন্যাশনাল যতগুলো অলিম্পিয়াড আছে, ঢাকা বিশ্বের শিক্ষার্থীরা যেন সেই অলিম্পিয়াড গুলোতে অংশগ্রহণের সুযোগ পায় এবং অংশগ্রহণ নিশ্চিত করব এবং সেখানে যেন আমরা অলিম্পিয়াডে জিতে এসে বিশ্ববিদ্যালয়ের যে সম্মান, সেই সম্মানকে আমরা অনেকাংশে বৃদ্ধি করতে পারি। আমি চেষ্টা করব যে বিভিন্ন ধরনের সিম্পোজিয়াম আয়োজন, বিভিন্ন ধরনের আমরা সভা সেমিনার আয়োজন, যেখানে বিদেশে উচ্চশিক্ষার জন্য কেউ যদি আসলে যেতে চায় সেক্ষেত্রে তাকে যেন সহযোগিতা করা যায় এবং বাংলাদেশে কেউ যদি আসলে থেকে উচ্চশিক্ষার জন্য চেষ্টা করা যায় সেক্ষেত্রে কোনো ফন্ড খোলা যায় কিনা, যেখানে বাংলাদেশে বসে বিদেশের উচ্চশিক্ষা তারা গ্রহণ করতে পারবে। আমি চেষ্টা করবো একটি মেলা করার জন্য বা একটি আয়োজন করার জন্য, বড় একটি সেমিনার, যেখানে বিদেশি শিক্ষার্থীরা এবং শিক্ষকরা আসবে এবং সরাসরি তাদের সাথে কথা বলে বিদেশি উচ্চশিক্ষার জন্য তারা কিভাবে বাংলাদেশের লোকজন যেতে পারে এবং বিদেশিরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে এক প্রকার স্টুডেন্টস এক্সচেঞ্জ প্রোগ্রাম, যেটা কিভাবে তারা আসলে বাংলাদেশের সংস্কৃতির সাথে অভ্যস্ত হয়ে উঠতে পারে, বাংলাদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। এবং সর্বশেষ যে কাজটি আমি করতে চাই সেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল হল আছে, যেখানে বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করে এবং বাংলাদেশে একটি বড় অংশ আছে যারা, মানে কিছু অংশ আছে যারা, কিছু শিক্ষার্থী আছে যারা ইন্টারন্যাশনাল শিক্ষার্থী, তাদের জন্য যেন ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সুন্দর বিশ্ববিদ্যালয় হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে সে একজন অংশীদার সেটা সে ফিল করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেন বাংলাদেশের যে সংস্কৃতি, সে সংস্কৃতির সাথে সে পরিচিত হতে পারে এবং তাদের সংস্কৃতির সাথে আমাদের পরিচয় করিয়ে দিতে পারে, একটি সুন্দর মেলবন্ধন যেন হয়। আমার জায়গা থেকে আমি চেষ্টা করব এবং আমার প্যানেল চেষ্টা করবে অবশ্যই। ধন্যবাদ জনাব মেহেদী হাসান। সুধী দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা মারজান, জনাব খায়রুল হাসান মারজান, আপনাকে আরো কিছুক্ষণ শুনতে চাই। আপনি কি আরো 1-2 মিনিট বলবেন মারজান? হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এখানে বিশেষ করে শুরু করতে চাই মাহাদি ভাই যেখান থেকে শুরু করলেন সেখান থেকে, যে আমরা হিজাবকে প্রমোট করতে গিয়ে যেন কিছুটা না করি। মাহাদি ভাই, আপনাকে আমি বলতে পারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতদিন পর্যন্ত হিজাবকে খোলার জন্য যত ধরনের প্রভাব বিস্তার করা হয়েছে, কাউকে হিজাব পরানোর জন্য সেটা কিন্তু এখন পর্যন্ত হয়নি এবং মোরাল পুলিশ এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন পর্যন্ত হয়নি। কিন্তু আপনাকে আমি কমপক্ষে 20 থেকে 30টা আপনাকে এক্সাম্পল দিতে পারবো যেখানে শিক্ষকরা এবং কোনো ক্ষেত্রে সহপাঠীরা পর্যন্ত তাদেরকে কি করেছে,
হিজাব খোলার জন্য এক ধরনের চাপ বা এগুলো দেওয়া হয়েছে। সেদিকে থেকে এই ধরনের মনস্তত্ত্ব যে হিজাব যে বিরুদ্ধে, সেটা আপনারা রাখবেন না আশা করি। আপনি বলেন যে কি যে এখানে যদি আমরা ইসলামিক কালচার প্রমোট করতে গিয়ে আমরা তাদেরকে যে কনসার্ট করতে দেওয়া সেটা সুযোগ দেবো কি দেবো না? ভাই, 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাটিয়ালি জারিসারি গান নিয়ে সর্বপ্রথম অনুষ্ঠান করেছি আমরা রাজু ভাস্কর্যের পাশে। সেখানে সর্বপ্রথম ভাটিয়ালি গান, জারিসারি গান, দেশাত্মবোধক গান নিয়ে অনুষ্ঠান করেছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমরা। তো সেখানে আমরা সেটাকে বাধা দেবো না, বরং সেটাকে বেশি প্রমোট করবো, সেই নিশ্চয়তা আমরা আপনাদেরকে দিতে পারি। হ্যাঁ, এখন দেশি কালচারকে লালন করতে গিয়ে কেউ যদি বিদেশি কালচারের দিকে আসক্ত হয়ে যায়, সেটা তার বিষয়, সেখানে তো আসলে আমাদের খুব বেশি কিছু বলার নেই। কিন্তু দেখেন, আপনি যে বললেন যে মূল যে ব্যাপারটা এখানে, শিবলি ভাই, আমি যেটা বলতে চাই যে মূল যে ব্যাপারটা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো কি, এটা যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাহলে কিন্তু এরকম 100 না 1000টা ডাকসু আসলে তার সমাধান কিন্তু কোনোদিন হবে না। দেখেন, ডাকসুতে অনেক প্রার্থী তাদের যে প্রস্তাবনা বা তাদের যে ম্যানিফেস্টো গুলো শুনলে মনে হয় সে ডাকসুর কি বলে কোন সম্পাদক কিংবা ভিপি নির্বাচন না, সে বরং ডাকসুর চ্যান্সেলর বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এটা হওয়ার জন্য সে নির্বাচন করতেছে। এমনটা না, অবশ্যই প্রত্যেকের পরিকল্পনা পূরণ হতে হবে, কি মনে রাখতে হবে আপনি সময় হয় 1 বছর। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে আমরা যদি এখানে যদি ডাকসুতে নির্বাচন খুব বড় বড় না, আমরা কয়েকটা জায়গায় বেসিক সমস্যা খুঁজে পেয়েছি। 1 নম্বর সমস্যাটা হলো আমাদের যে ভর্তি সিস্টেম থেকে শুরু করে সনদ প্রাপ্তি, এই রেজিস্টার বিল্ডিং এর কার্যক্রমগুলো অফলাইন ভিত্তিক, লাঞ্চের পরে আসেন এরকম একটা ব্যাপার। সেখানে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে আমরা নির্বাচন হলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং এর আধুনিকায়ন আমরা করবো, ডিজিটালাইজ রেজিস্টার বিল্ডিং আমরা নিশ্চিত করব। এবং দেখেন, মেয়েদের ক্ষেত্রে এখন যেটা আপনি বলেন যে মেয়েদের ক্ষেত্রে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো মেয়েদের হলগুলোতে অনাবাসিক মেয়েদেরকে ঢুকতে দেওয়া হয় না। তো সেখানে থেকে আমাদের ম্যানিফেস্টোতে আমরা বলেছি যে আমরা যদি নির্বাচিত হই, এটা নিশ্চিত করবো যে প্রত্যেকটা হলেই অনাবাসিক মেয়েদেরকে হলে ঢুকতে দিতে হবে, এবং ওই মেয়েদেরকে সেখানে অবস্থান করার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য প্রত্যেক হলে মেয়েদের জন্য কমন রুম এস্টাবলিশ করতে হবে, যেন অনাবাসিক মেয়ে যারা আছে তারাও যেন ক্লাসের ফাঁকে ফাঁকে প্রয়োজন মনে হলে সেই কমন রুমে গিয়ে সেখানে অবস্থান করতে পারে, সেখানে বিশ্রাম নিতে পারে, সেখানে খাবার খেতে পারে, চাইলে সেখানে নামাজ পড়তে পারে বা সে বসে গল্প করতে পারে। তো মেয়েদেরকে এই যে অনাবাসিক হওয়ার কারণে তাদেরকে বঞ্চিত করে রাখা, সেটার বিরুদ্ধে কিন্তু আমরা কাজ করবো। আমরা চেষ্টা করবো প্রত্যেক মেয়ে হলে হলে অনাবাসিক মেয়ে নারী শিক্ষার্থী যারা আছে তাদের জন্য সেখানে কমন রুম স্থাপন করার। এবং আরেকটা জায়গা সমস্যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেটা হলো শিক্ষক। ক্লাসে শিক্ষকরা এসে স্লাইড দেখে দেখে গল্প করে, সে শিক্ষক একাই শুনে, শিক্ষার্থী শুনে না। আর শিক্ষার্থীরা যখন ক্লাসে আসতে চায় না, তখন তাদেরকে বাধ্য করে অ্যাটেন্ডেন্সের মার্ক দেওয়ার মাধ্যমে তাদেরকে ক্লাসে আসতে বাধ্য করে। আমরা চেষ্টা করবো অ্যাটেন্ডেন্স মার্ক পদ্ধতি উঠে দেওয়া, এবং তার উপরে শিক্ষক ক্লাস নেবে, এবং কোন শিক্ষকের ক্লাসে যদি শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকে, তাহলে ওই শিক্ষককে শোকজ করা, যে ওই শিক্ষক সে ক্লাসটাকে পাঠদানের উপযোগী করে তুলতে পারতেছে না, ওই শিক্ষক তার ক্লাসটাকে মনোমুগ্ধ করে তুলতে পারতেছে না, ওই শিক্ষক ক্লাসটাকে শিক্ষণীয় করে তুলতে পারছে না, ফলে শিক্ষার্থীরা তার ক্লাসে উপস্থিত হচ্ছে না। সেখানে আমরা এখানে বরং শিক্ষক কোন মানের, কেমন ক্লাস নেয়, সেটা যাচাইয়ের একটা অন্যতম মাধ্যম বের করবো, অ্যাটেন্ডেন্স মার্ক উঠিয়ে দিয়ে, এবং আমরা এটা নিশ্চিত করার চেষ্টা করবো কোন শিক্ষকের ক্লাসে যদি শিক্ষার্থীরা কম আসে বা আসতে না চায়, তাহলে সেটা আমরা ওই শিক্ষকের অপারগতা, তার ব্যর্থতা হিসেবে তাকে কোনো ধরনের পানিশমেন্টের মধ্যে নিয়ে আসা কিংবা তার চাকরির কোনো ব্যবস্থা আমরা সেখানে করবো, যেন শিক্ষার্থীদেরকে বাধ্য করে ক্লাসে আনতে না হয়। সেজন্য অ্যাটেন্ডেন্স মার্ক উঠিয়ে দিয়ে শিক্ষকদের ডেমো ক্লাসের মধ্য দিয়ে ক্লাসের মান, পরীক্ষার মান এবং বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি করার সর্বোচ্চ চেষ্টা কিন্তু আমরা করবো। এবং আমরা যদি নির্বাচিত হই, শিক্ষার্থীর প্রত্যেকের নামে যে বাজেট হয় 2800 কোটি টাকা যে বাজেট সামনে হয়েছে, আমরা এটুর গ্যারান্টি দিতে পারি, আমরা নির্বাচিত হলে কোন শিক্ষক, কোন প্রশাসন, কোন রেজিস্ট্রার, কোন ভিসি, কোন প্রক্টর, কাউকে বিশ্ববিদ্যালয়ে আমরা কোনো প্রকারের দুর্নীতি করতে দেব না। শিক্ষার্থীদের অধিকারের 1 টাকাও যদি হয়, সেই 1 টাকা শিক্ষার্থীদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য নেগোসিয়েটর হিসেবে কাজ করবে ইসলামী ছাত্র আন্দোলন থেকে যারা ডাকসুতে নির্বাচিত হবে তারা, ইনশাআল্লাহ। সেই বিশ্বাস, সেই আস্থা শিক্ষার্থীদের মধ্যে আছে বলে আমি বিশ্বাস করি, এবং শিক্ষার্থীরা সেজন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সচেতন শিক্ষার্থী প্যানেল, সংসদের আমাদের যে প্যানেল আছে, সেই প্যানেলে সবাইকে ভোট দেবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। এবং আমরা অন্যান্য ছাত্র সংগঠন তাদের কাছেও প্রত্যাশা রাখছি, তারাও ডাকসুটাকে যেন উপভোগ্য হয়, ডাকসুটা গ্রহণযোগ্য হয়, এবং শিক্ষার্থীদের কল্যাণের জন্য তারাও এটার সাথে একমত থাকেন, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। শুধু দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ধন্যবাদ জানাতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের হ্যাঁ, আমাকে মার্জনা করবেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জিএস প্রার্থী এবারে ডাকসু নির্বাচনে জনাব খায়রুল হাসান মারজান, আপনাকে ধন্যবাদ জানাতে চাই এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আমি আরো ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল থেকে এবারের ডাকসু নির্বাচনে
আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী জনাব মেহেদী হাসান। আপনাকে আপনার প্রতিও কৃতজ্ঞতা জানাতে চাই মেহেদী ভাই, আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং এত সুন্দর আলোচনার সুযোগ তৈরি করেছেন। সুধী দর্শক, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করার জন্য এবং নিয়মিত শিক্ষা, ছাত্র রাজনীতি এবং শিক্ষাঙ্গন নিয়ে নানান আলোচনা দেখতে আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।